সিনিয়র, তোমারে কিন্তু পছন্দ হইছে। সাবধানে থাইকো, না হলে কিন্তু তুইলা নিয়ে যামু। বেয়াদব ছেলে, লজ্জা পর্যন্ত নেই। তুমি একদম ঠিক ধরেছ সিনিয়র, আমি এমনই। যদি কেউ তোমার দিকে তাকায় তাকে বলে দিও আমি আরেকজনের ড্রাফটে আছি। পুরুষালী কণ্ঠে এমন কথাটা শুনতেই শরীর শিরশির করে উঠল হৃদার। হৃদা সশরীরে ঘুরে তাকালো আশফির দিকে। তারপর রাগান্বিত গলায় বলল, লজ্জা টজ্জা করে না? রাস্তাঘাটে এইসব কি বলতেছেন? আশফি অদর বাঁকা করে হাসলো। তারপর ঠাট্টার স্বরে বলল, তোমারে দেখলেই আমার লজ্জা শিকে উঠে নাচন কোদন করে। তাছাড়া লজ্জা নারীদের ভূষণ, পুরুষকে ওসবে মানায় না। আর আমি ল্যাংটা দাঁড়িয়ে আছি নাকি লজ্জা পাবো কেন? আমি শার্ট প্যান্ট পরাই আছি, তাই আমার লজ্জা টজ্জা করতেছে না। হৃদা আশফির সঙ্গে কোনো কথায় জিততে পারে না। ছেলেটা বরাবরই কথাতে পারদর্শী। আশফির কথায় বিরক্ত হয় হৃদা। বিরক্তিতে ভ্রুযুগল কুঁচকে গেল তার। এই পথ দিয়ে হৃদা ভার্সিটি থেকে বাড়ি যায়, আর আশফি এই পথ দিয়েই তার জন্য রোজ দাঁড়িয়ে থাকে। তারপর হৃদাকে আসতে দেখলেই সে অদ্ভুত কথাবার্তা বলে, মানে ইচ্ছা মতো তাকে বিরক্ত করে। হৃদার পাশে ওর বন্ধু ইলমা ইলমা দাঁড়িয়ে আছে। ইলমা আফসিকে ভয় পায় প্রচুর। আশফি বকাটে ছেলে, ঝগড়াঝাটি আর মারামারি তার জন্য পানি ভাত। ফার্স্ট ইয়ারে পড়ে তবুও ভার্সিটিতে তার 20 সাল দাপট। ইলমা হৃদার কানে কানে ফিস ফিস করে বলল, ওর সাথে কথা বাড়িস না দোস্ত, চল চলে যাই, ও খুব ডেঞ্জারাস। আশফি সেটা দেখে মৃদু হাসলো। ইলমাকে জিজ্ঞাসা করলো। কি কুবুদ্ধি দিচ্ছ শালিকা? ইলমা ঘাবড়ে গিয়ে ডানে বামে মাথা নেড়ে বলল। কিছু না কিছু না। আশফি হাসি মুখে মেরুদণ্ড টান টান করে দাঁড়ালো। তখন ঠিক দুপুরে সূর্যটা মাথার উপরে। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে গেছে হৃদা। আশফির ঠোঁট কাটার স্বভাবটা বরাবরই অপছন্দ হৃদার। আশফির সঙ্গে হৃদার আজ ঝগড়া করার নিয়ত থাকলেও শরীর সঙ্গ দিচ্ছে না তার। শরীরটা খুব ক্লান্ত লাগছে ভীষণ। হৃদা ঘাড় গড়িয়ে ইলমার দিকে তাকালো। তপ্ত শ্বাস ফেলে তার কথাটাই মেনে নিল। এখন বাড়ি যাবে ও, তাই হাঁটতে লাগলো। আশফি হাসি মুখে প্যান্টের পকেটে দু হাত গুছিয়ে হৃদার পিছু পিছু হাঁটতে লাগলো। হৃদা ভারী শ্বাস ফেলল। পায়ের শব্দ শুনে বোঝার বাকি রইল না যে আশফি তাদের পিছু আসছে। হৃদা হঠাৎ করে ইলমার হাতটা ধরে দ্রুত হাঁটতে লাগলো। এক প্রকার দৌড়ে গিয়ে পিচ ঢালা রাস্তায় উঠল ওরা। আশফি দারুণ মজা পেয়েছে। মিটমিট করে হেসে উচ্চ গলায় বলল, শোনো মেয়ে, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু নেব। হৃদয় রিকশায় উঠল, ঠিকঠাক মতো করে বসে। তারপর তীক্ষ্ণ চোখে তাকালো আশফির দিকে। নরম থোড় নেড়ে ইচ্ছে মতো বকাঝকা করলো অভদ্র ছেলেটাকে। আশফির মাথায় হাত বুলিয়ে ইমাজিন করতে লাগলো রিকশায় উঠে হৃদা তাকে কোন বকাটা দিতে পারে। নরম তুলতুলে ঠোঁটের বকা শুনতে দারুণ মজা লাগবে ওর। ভাবতেই মুচকি হাসলো আশফি। আশফি তার প্যান্টের পকেটে হাত রেখে সিগারেটের প্যাকেটটা বের করলো। ওতে একটা সিগারেটই আছে। শার্টের পকেটের থেকে লাইটার বের করলো। সিগারেটের দুই ঠোঁটের মাঝখানে রেখে আগুন জ্বালিয়ে একটা লম্বা টান দিল। এরই মধ্যেই রাস্তার পাশের টঙের দোকান থেকে বেরিয়ে এলেন নিশান। নিশান সূক্ষ্ম গলায় বলল, তুই ওরে বিরক্ত করিস কেন? ও তোর থেকে সিনিয়র, আবার ও তোকে পাত্তাই দেয় না। মজা লাগে। তুই তো শালা খাঁটি প্রেমিক না। খাঁটি প্রেমিক হইলে শার্টের পকেটে ফুল থাকতে হইব, আর তোর শার্টের পকেটে তো থাকে শুধু লাইটার আর সিগারেট। এই লাইটার রাখা বুকটাকে একদিন ওই সুন্দরী জড়িয়ে ধরবে। তোর স্বপ্নে কুত্তায়ও মুতবে না। ওই মাইয়া তোরে পছন্দ করবে না। ওর ডিপার্টমেন্টে ঢুমাইরা দেখিস, ওর পেছনে কত ছেলেদের কত বড় লাইন লেগে থাকে। মেয়ে মানুষ হচ্ছে মৌচাকের মতো, ওদের চারপাশে মৌমাছি ভন ভন করবেই। আর ওই মৌমাছি তাড়ানোর জন্য আমি আছি। প্রত্যেকটার পেছনে আগুন জ্বালিয়ে দিব। আর মেম্বার তোর পেছন চালাইব। মেম্বার যদি জানতে পারে তুই ওর মাইয়ার পেছনে লাগছিস, তোকে 14 শিকের ভাত খাওয়াইবে। ওই শালা ভণ্ড আমার কিছুই করতে পারবে না। সারা জীবন শুধু ভণ্ডামি করছে। হবু শ্বশুরকে শালা আবার ভণ্ড কস? তোর তো দারুণ সাহস। আশফি শব্দে হেসে উঠল। ওর হাতের সিগারেটটা ততক্ষণে শেষ হয়ে আসছে। সিগারেটের নিচের অংশটুকু ফুটপাতের কিনারায় ছুঁড়ে ফেললো আশফি। তারপর প্যান্টের পকেটে হাত গুজে যেতে যেতে বলল,
শালা হিটলার, আমি তোরে মানুষ বলেই মনে করি না। শালা একেবারে ভণ্ড, টাকা খাইয়া উল্টাপাল্টা বিচার করে। তোর কি মনে হয় মেম্বার তার একমাত্র মাইয়ারে তোর মতন বখাটের হাতে তুইলা দিব? দিতে হবে কেন? নিজের মনে কইরা নিয়া নিমো। নিশান নির্বাক। আশফি দাঁড়িয়ে গেল, তারপর ক্ষীণ কণ্ঠে বলল, ওই সুন্দরী আমার মন প্রাণ দখল কইরা নিছে। একমাত্র আল্লাহ জানেন ওরে আমি কতটা চাই। যদি ওরে নিজের কইরা পাই তাহলে আমার পৃথিবীর সব পাওয়া হইয়া যাইবে। তুই তো দেখছি পাক্কা প্রেমিক হয়ে গেছিস, মেম্বারের মাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আশফি নিশ্চুপ। নিশান আবারও বলল, একটা কথা বল বন্ধু, মেম্বারের বাসার সামনেই তো তোর বাসা, তারপরও তুই রিদাকে দেখার জন্য এত দূরে এসে দাঁড়িয়ে থাকিস কেন? তুই তো একটু আগে বললি মেম্বার যদি জানে আমি ওর মাইয়ার পেছনে ঘুরি তাহলে আমার জেলের ভাত খাওয়াবে। তাই তো ঝুঁকি নেই না, বাসা থেকে এত দূরে দেখা করি। এখন ওই ভণ্ড যদি জানতে পারে আমি ওর বাড়ির সামনেই ওর মাইয়ার সাথে ফ্লার্ট করতেছি তাহলে ও কি আমারে ধরে চুমু খাবে? বুঝলাম, কিন্তু বন্ধু তোর প্রেয়সীর মনে আগে থেকেই একজন এক্কা দোক্কা খেলছে, ওই মনে তোর চান্স একদমই নাই। কে সে? কার এত কলিজা? তোর সুন্দরী ভার্সিটির এক পোলার ওপরে ক্রাশ খাইছে, সারাক্ষণ দুজন একে অপরের দিকে তাকাইয়া মিটিমিটি করে হাসে, আবার হাত তুলে হাই হ্যালো করে। ওই শালার বাচ্চাটাকে কোথায় পাবো বল? লিটনের মাঠে, আজকে ওদের মাঠে খেলা আছে। মামা, রিক্সা ঘোরাও, লিটনের মাঠে নিয়ে চলো। রিক্সাওয়ালা মাথা নাড়ালো। আশফির মাথা ঠান্ডা করার জন্য এই সময় একটা সিগারেটের প্রয়োজন। নিশানের উদ্দেশ্যে বলল ও। সিগারেট দে। নিশান তার পকেটে খুঁজেও একটা সিগারেটও পেল না। নিচু গলায় বলল, আমার কাছে তো নাই। অকর্মা, তোরে দিয়া একটা কাজও ঠিকঠাক মতো হয় না। লিটনের মাঠের পাশে রাস্তায় রিক্সাটা থামালো। রিক্সার ভাড়া মিটিয়ে নামলো আশফি। হৃদয়ে এক্কা দোক্কা খেলা মানুষটাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিশান। ক্রিকেট খেলার মাঠটার পাশেই একটা ছোট্ট বাগান অবস্থিত। কড়া রোদের তাপ থেকে বাঁচার জন্য সব খেলোয়াড়রা বাগানের গাছগুলোর নিচে বসে আছে। খেলা শুরু হবে 4টায়। এখনও অনেক সময় পড়ে আছে। দুটো দল পাশাপাশি বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। জাহিদ কথা বলতে বলতে উঠে দাঁড়ালো, আর তখনই আশফি এলো। আচমকা জাহিদকে ধরেই মারতে শুরু করলো আশফি। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে গেল যে উপস্থিত সবাই চমকে গেছে। তাদের মনে প্রশ্ন, কি হচ্ছে এখানে? জাহিদ মাটিতে পড়ে গেল। তাকে এরও পাথারি লাথি মারতে লাগলো আশফি। জাহিদের নাক দিয়ে রক্ত পড়ছে। নিশান সেটা লক্ষ্য করে আশফিকে টেনে ধরল। আশফি ক্ষুধার্ত বাঘের মতো গর্জন করে বলে উঠল, ওই সুন্দরী শুধু আমার, ওর দিকে যদি তুই নজর দিস তোর চোখ উপচে ফেলবো আমি। জিহাদ নাক চেপে ধরল। ফ্যাল হয়ে তাকিয়ে বলল, সুন্দরীকে? আমি তো এই নামে কাউকে চিনি না। নিশান আমতা আমতা করে বলল। আরে মদন, মেম্বারের মায়া রিদা। জিহাদ আশফির দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, সোজাসুজি বললেই হতো, আমি ওর থেকে 100 হাত দূরে থাকতাম। এভাবেই মারলি কেন ভাই? আশফি তার ঠোঁটের কামড়ে ধরল। জিহাদের কথা শুনে তার রাগ নিমিষেই পানি হয়ে গেছে। হাসিটা কোনো রকমে চেপে গিয়ে তর্জনী দিয়ে নাক চুলকাতে লাগলো আশফি। তারপর প্যান্টের পকেটে থেকে টাকার একটা নোট বের করে জাহিদের হাতে গুজে দিয়ে বলল, সরি ভাই, এইটা নে, ডাক্তার দেখাইস। জাহিদ হাতের মুঠোয় তাকিয়ে দেখল কটকটি আমলের পুরনো 50 টাকার একটি নোট, তাও কিঞ্চিত ছেঁড়া। জাহিদ বিরক্ত হয়ে কাট কাট গলায় বলল, ধ্যাত মিয়া, 50 টাকার ডাক্তার কেমনে দেখামু? জিহাদ টাকাটা মাটিতে ছুঁড়ে ফেলল। আশফি ঠোঁট উল্টিয়ে ফেলল। আস্তে ধীরে হাঁটু গেড়ে বসে টাকাটা তুলে আবারও পকেটে গুজে রাখলো। তারপর মুখ ভেঙচি কেটে বলল, নিলে নে, না নিলে নাই। আমি আবার একবারের বেশি কাউকে সাধি না। ওই টিমের কোচ রাগান্বিত গলায় ধমকে বললেন, এই ছেলে, তুমি ওকে আহত করছো। এখন তুমি ওকে ফার্মেসিতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনবে। খামখা তোমার জন্য আমার একটা খেলোয়াড় কম পড়ে গেল। আশফি ঠোঁট কামড়ে ধরে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। অপরাধবোধটা কাজ করছে ওর। নিশান হুট করেই বলে উঠল, আরে স্যার, আমার বন্ধু আশফি ক্রিকেটে খুব পারদর্শী, আপনি ওকে আপনার দলে নেন, দেখবেন আপনিই জিতবেন। কোচ ভ্রু কুচকে তাকালো আশফির দিকে। আশফি নিশানের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি কি
এখানে খেলতে আসছি। খাট কাঁপানোর চিন্তায় মাঠ কাঁপাবি? নিজের এলাকার খেলা অন্য এলাকার সাথে হারলে আমাদের এলাকারই বদনাম হবে। এলাকার মানসম্মান বাঁচাতে গেলে খেলতে তো দোষ নেই। জিহাদের হয়ে খেলতে হবে আশফিকে। একদিকে খেলা আর অন্যদিকে জিহাদকে ফার্মেসিতে নিয়ে আসার দায়িত্ব। দুটোই আশফির কাঁধে পড়ল। পিঠতে এসে নিজেই বিপদে পড়ে গেল ও। ফার্মেসির সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আশফি। জিহাদকে ডাক্তার দেখাচ্ছে ও। হাতে ব্যান্ডেজ করতে চেয়েছে। তাদের এখন বিল দিতে হবে। জিহাদের কাছে টাকা নেই। ও মাথা ঘুরিয়ে আশফির দিকে তাকালো। আশফি চোখ দুটো ছোট ছোট করে খোঁচা দিয়ে বলল, সেই তো আমার টাকাই নেওয়া লাগতেছে। হুদাই তখন ফাপড় মারলি। আমার এই অবস্থা তোর জন্যই হয়েছে। জাহিদ শক্ত কণ্ঠে বলল। আশফি ঠোঁট টিপে হাসছে। অন্যদিকে তাকে শীষ বাজাতে লাগলো, এমন ভাব যেন সে জিহাদের কথাটা শুনতেই পায়নি। রিদার জন্য ভালো একটা সম্বন্ধ আসছে ভাইজান। তুমি অনুমতি দিলে ওরা আগামী সপ্তাহে রিদাকে দেখতে আসতে চায়। ভারীকে গলায় কথাগুলো বললেন সুলতানা। তারপর চোখে মুখে তীব্রতা রেখে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে। রহমান সাহেব বেশ গম্ভীর ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছেন। ছোট বোনের কথাটা বেশ মনোযোগ দিয়েই শুনলেন উনি। এই সময় রহমান সাহেবের মা মরিয়ম আসলেন। ছেলে আর মেয়ের সামনে বসলেন তিনি। ছেলের মুখটা গম্ভীর থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? তোর মুখটা এত ভার লাগতেছে কেন? রহমান সাহেব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। খানিকক্ষণ পরে বললেন, তোমার মেয়ে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মা, তুমি ওকে বোঝাও, রিদার এখন বয়সই বা কত? এত তাড়াতাড়ি আমি ওর বিয়ে দেব না। সুলতানা ভারী নিঃশ্বাস ফেললেন। উনি জানতেন তার ভাই বিয়ের কথা শুনলে নাক ছিটকাবে। অতি সহজে বিয়ের জন্য রাজি হবেন না কিছুতেই। কখন কি বলতে হবে কি বলতে হবে না তার ভাই বিয়েতে রাজি হবে, সব কিছু মাথার মধ্যে সেট করা। সুলতানা সব রকম ব্যবস্থা করেই কোমর বেঁধেই তবেই আসছে। সুলতানা থতমত কণ্ঠে বলল, ভাইজান, একটাবার আমার পুরো কথাটা শোনো। এই বিয়ে হলে তোমারই লাভ হবে। বিয়ের সঙ্গে লাভ লসের কি সম্পর্ক? রহমান সাহেব ভ্রু কুঞ্চিত করলেন, তারপর জিজ্ঞেস করলেন, কিসের লাভ? সুলতানা খানিকটা এগিয়ে এলো এবং এক পর্যায়ে গলার খানিকটা জোর দিয়েই বলল, পাত্র সাধারণ কেউ না, মন্ত্রী শাহজাহান শিকদারের বড় ছেলে আফশান শিকদার। রহমান সাহেব ভ্রু কুচকে তাকালো। মন্ত্রী ছেলের বিয়ের প্রস্তাব আসছে তার মেয়ের জন্য। বিষয়টি হজম করতে পারছে না রহমান সাহেব। দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? চোখে মুখে গম্ভীর রেখে সুলতানার দিকে তাকালেন তিনি। বড় ভাই তার কথা শুনতে ইন্টারেস্টেড দেখে খানিক নড়ে চড়ে বসল সুলতানা। এইবার কথা বলে মজা পাবেন তিনি। রহমান সাহেব জিজ্ঞাসা করলেন। আমার মেয়েই কেন? সুলতানা হাসি মুখে বললেন, মন্ত্রী শাহজাহান শিকদারের বড় ছেলে আফশান শিকদার বড় মনে ধরেছে আপনার রিদাকে। সে তাকে রাস্তায় দেখেছিল। তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারে রিদা তোমার মেয়ে। বিয়ের প্রস্তাব দিয়ে ঘটক পাঠায়, কিন্তু ঘটক মশাই তোমাকে ভীষণ ভয় পায়, তাই সে বিষয়টা আমার কাছে শেয়ার করেছে। রহমান সাহেব গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। সুলতানা একটু থেমে দম নিলেন। তারপর আবারও বললেন, একটু ভাবো ভাইজান, মন্ত্রী ছেলের সঙ্গে রিদার বিয়ে হলে তুমি তখন আরও পাওয়ারফুল হবে। সব দিক থেকে তোমার আর লাভ আর লাভ। রহমান সাহেব দুবার মাথা নাড়ালেন। এরপর বললেন, ভেবে দেখব। ছোট করে কথাটি বলে বসা থেকে উঠে দাঁড়ালেন রহমান সাহেব। ইউনিয়ন পরিষদে যেতে হবে তার, জরুরি প্রয়োজন। মায়ের থেকে বিদায় নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। ঠিক তখনই তিনি দেখতে পেলেন তার মেয়েটা আসতেছে, তাই দাঁড়িয়ে গেলেন তিনি। রহমান সাহেব তার জীবনের দুটো জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রথম তার মেয়ে আর দ্বিতীয় টাকা। রিদা তার বাবার সামনে দাঁড়িয়ে গেল। হাসি মুখে জিজ্ঞাসা করলো, আব্বা, এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? এই তো একটু কাজে বাইরে যাচ্ছি, তুই ভেতরে যা। ঘিমিটেমে কি অবস্থা হয়েছে, জলদি গিয়ে ফ্রেশ হয়ে নে। রিদা মাথা নাড়ালো। তারপর হুট করে উঁচু গলায় বলল, আব্বা, আমার জন্য মজা নিয়ে আইসো। আচ্ছা, আনবো। রহমান সাহেব হালকা হেসে বললেন, মেয়েটা তো ছোট থেকেই এমন, বাবাকে বাইরে যেতে দেখলেই বলে কিছু নিয়ে এসো। ভুল করে যদি কোনোদিন কিছু নিয়ে আসতে ভুলে যায় তখন খুব রাগ করে। সুলতানা তার মায়ের সঙ্গে তখনও ড্রয়িংয়ে বসে আছে। রিদাকে দেখতে পেয়ে তিনি হাত নাড়িয়ে বললেন, রিদা মা, এদিকে আয়। রিদা কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে সোফার উপরে রাখলেন। ফুপুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি বলবা ফুপু?
হ্যাঁ মা, কেমন আছিস? ভালো, তুমি? আমি আর ভালো থাকি কেমনে বল? তোর চিন্তায় যে আমার ঘুম আসে না। ভাবি মরার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তোকে যেন নিজের মেয়ের মতো দেখে রাখি। মাঝে মধ্যে তোর মায়ের কথা খুব মনে পড়ে। হৃদা সুলতানার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল, মন খারাপ করো না ফুপু, মার জন্য দোয়া করো। আল্লাহ যেন আমার মাকে জান্নাত দান করেন। সব সময় দোয়া করি মা। এখন যা তো ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। হৃদা ধীর পায়ে ওর রুমের দিকে চলে গেল। মরিয়ম বললেন, তোর ভাই হৃদার বিয়ের জন্য কখনো রাজি হবে না। দেখিস না মেয়েকে চোখে হারায় আমার ছেলেটা। ভাইজান রাজি হবে মা, তাকে তো রাজি হতেই হবে। ক্ষমতার লোভ সব সম্পর্ককে পায়ের তলায় পিষে ফেলতে সময় নেয় না। ভাই তার পজিশন বজায় রাখার জন্য বিয়েতে রাজি হবেই। মরিয়ম উৎকণ্ঠিত গলায় বলল, আমার মনটা এখনই কেমন অস্থির লাগতেছে। এই বিয়েতে একটা না একটা বিপদ নিশ্চিত হবে, দেখিস। সুলতানা উঠে গেল। যেতে যেতে বললেন, তুমি একটু বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করো মা। চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। আশফি দরজা খুলে ঘরে ঢুকলো। দরজার পাশে সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইটটা অন করলো ও। তারপর ক্লান্ত শরীরটাকে টেনে টুনে নিয়ে গেল বিছানার উপরে। তারপর ধপ করে শুয়ে পড়ল। নিশানের কথা শুনে খেলতে রাজি হওয়া তার একদমই উচিত হয়নি। অনেকদিন পর ক্রিকেট খেলায় তার শরীরটায় প্রচণ্ড ব্যথা করছে। আশফি ভ্রু উঁচু করলো। এক পলক দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে নিল 7:50। এই সময় হৃদা রোজ তার রুমের বারান্দায় এসে দাঁড়ায়। হৃদার কথা ভাবতেই আশফির শরীরের সমস্ত ক্লান্তি নিমিষেই উধাও হয়ে গেল যেন। সে দ্রুত উঠে দাঁড়ালো, দ্রুত ছুটে গেল বারান্দায়। হৃদার বারান্দাটা ফাঁকা, রুমের মধ্যে আলো জ্বলছে। আশফি অধীর হয়ে অপেক্ষা করতে লাগলো হৃদার আসার। বারবার ঠোঁট কামড়াতে লাগলো ও। এত দূর থেকে ওকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। 20 মিনিট পেরিয়ে গেল, হৃদা এলো না। আশফি হতাশাজনক শ্বাস ফেলল। তারপর 10 মিনিট বারান্দায় বসে রইল ও। শরীর থেকে বিশ্রী একটা গন্ধ নাকে লাগছে। গোসল করতে হবে। আশফি উঠে দাঁড়ালো, রুমে এসে চলে গেল গোসলে। হৃদাকে দেখতে না পাওয়ার আকাঙ্ক্ষা তার শরীর মনকে অস্থির করে তুলেছে। শুধু একটা টাওয়াল কোমরে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো আশফি। তারপর সেভাবেই বারান্দায় গেল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তার বলিষ্ঠ দেহটায়। আশফি আর একটা তোয়ালে দিয়ে তার ভেজা চুল মুছতে লাগলো। সে সময় দেখলো হৃদার বারান্দায় একটা নারীর অবয়ব। সাদা রঙের ফিনফিনে ওড়নাটা হাওয়ায় মৃদু উঠতেছে। চাঁদের আলোয় ওকে অপরূপ সুন্দরী লাগছে। আশফির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার অজান্তেই। বিড়বিড় করে বলল, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল মায়াবিনী চেহারা তোমার। বারান্দার চেয়ারটায় বসলো আশফি। চেয়ারের পাশে ছোট্ট টি টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো ও। তারপর দুই ঠোঁটের মাঝে রেখে ধরালো। হৃদা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে তারা তেমন একটা নেই, তবু সেই দিকেই তাকিয়ে আছে হৃদা। চাঁদের সবচেয়ে কাছের তারার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। হৃদা ছোট থেকেই ভাবতো চাঁদের পাশের তারাটা ওর মা। ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে গিয়ে আকাশের তারা হয়ে গেছে। বাংলা সিনেমায় দেখিয়েছিল একবার নায়িকার মা মারা যায়, তারপর তার বাবা তাকে বলে ওর মা আকাশের তারা হয়ে গেছে। সেই থেকে তারাকে তার মা ভাবা শুরু হয়। তারপরে রাত হলেই মায়ের সঙ্গে ভালো মন্দ সব কথা বলে মন হালকা করতো হৃদা। ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলো তখন বুঝলো মানুষ মারা গিয়ে কখনোই আকাশের তারা হয়ে যায় না। এটা নিছকই গল্প, সত্যতা নেই বিন্দুমাত্র। তখন থেকে শুধু দুটি চোখ দিয়ে তারাটাকে দেখে, মুখ ফুটে মনের কথা কিছুই বলে না। হৃদার চোখ ছলছল করছে। সে তার মাকে কখনো দেখেনি, আজ খুব দেখতে ইচ্ছা করছে ওর। কেন ইচ্ছা করছে তার জানা নেই ওর। হৃদা আকাশের থেকে চোখ নামিয়ে আশফির বারান্দার দিকে তাকালো। ঘন অন্ধকারের মধ্যে সিগারেটের জ্বলার আগুনটুকু দেখতে পেল হৃদা। আশফি ওখানে বসে সিগারেট ফুঁকছে, বুঝতে বাকি রইল না ওর। রাগে কিরবির করে বলল, গাধা, কত সুন্দর ঠোঁটটাকে সিগারেট খেয়ে খেয়ে কাইল্লা বানাই ফেলছে। আশফি হঠাৎই উচ্চ কণ্ঠে বলল। ঠোঁট সুন্দর হোক বা কালো, তোমারই তো। হৃদা ভ্রু কুচকে ফেললো ও। এত দূর থেকে আসবে তার কথা শুনলো কিভাবে? নাকি আন্দাজে টোপ দিয়েছে? ছেলেটার মতিগতি কিছুতেই বুঝতে পারে না হৃদা। আসবে আবারও বলল, সুন্দরী, তোমার জন্য মনটা আমার আনচান আনচান করে।
একা ঘরে তোমার ছাড়া থাকতে কষ্ট হয় খুব। হৃদা রাগান্বিত গলায় বলল। আমি কিন্তু আব্বাকে সব বলে দিব। তোমার মেম্বার বাপে আমার কিছুই করতে পারবে না। যদি সত্যি কিছু করতে পারতো তাহলে অনেক আগেই করতো। হৃদা দাঁত কিরমির করে রুমে চলে গেল। আশফি লম্বা হয়ে বসল, মাথার পেছনে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে দুবার সিটি বাজিয়ে হঠাৎই বলে উঠল। সুন্দরী, তোমাকে জয় আমি করবই। তোমাকে আমার গলাতেই ঝুলাতে হবে। সকালে অনেক হয়েছে, ঘড়িতে তখন 8টা বাজে। হৃদা ওর বাবার আগেই নাস্তা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির মূল ফটকের সামনে আসতেই সিকিউরিটি গার্ড মৃদু গলায় বললেন। শুভ সকাল রিদামা। গুড মর্নিং চাচা। হৃদা গেটের বাইরে আসতেই দেখলো আশফি বেরোচ্ছে। আশফিকে দেখা মাত্রই হৃদার মুখ থেকে হাসিটা বিলীন হয়ে গেল। কাটকাট গলায় জিজ্ঞাসা করলো ও। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? তোমার সাথে কলেজে যাব। আমার কলেজে যাবে কেন? তোমার পিছু করব। দেখব রাস্তাঘাটে কোনো ছেলে তোমার পিছু করছে কিনা। যে তোমাকে বিরক্ত করবে তাকে ওখানেই কেলাবো। যে তাকাবে তাকেই মারবে? আশফি কপার রাগ দেখিয়ে বলল। আমি ছাড়া তোমার দিকে যে তাকাবে তাকেই মারবো। প্রয়োজন হলে শালাকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে আসবো। এত সহজ মারপিট করা? আমার জন্য সবই সহজ। হুম, সব না। আশফির ব্রজগল কুচকে হৃদার দিকে তাকালো, গম্ভীর গলায় বলল। সব না কেন? আমার আব্বা তোমার সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না। দিবে দিবে, আর আব্বাও ডাকবে। জি না। আশফি কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে গেল। হৃদার দিকে তাকিয়ে হড়বড় করে বলল ও। আমি তোমারে ঘটা করে প্রপোজ করতে পারবো না, ঢাকঢোল পিটিয়ে বিয়েও করতে পারবো না। ভালোবাসলে বলো, কাজী অফিসে যাই, ঠাসঠুস বিয়ে করে চলে আসি, কিস্সা এনেই খতম। হৃদা নিশ্চুপ, কপালে তার ভাঁজ ফেলে আশফির দিকে তাকিয়ে চুপ করে রইল। মানুষ এভাবেও প্রপোজ করে নাকি জানা ছিল না তোর। তবে আশফির অকপটে বলা কথাগুলো মাঝে অদ্ভুত কিছু একটা তো আছে। মনটা ধুকপুক করছে হৃদার, ইচ্ছা করছে দু হাতে ছেলেটাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তা করতে পারবে না। মাথা নিচু করে হেঁটে চলে গেল ও। বাড়িতে পৌঁছে হৃদার মুখ লালচে হয়ে গেল। প্রচণ্ড বিরক্ত হলো সে। সুলতানা পেছন থেকে হৃদাকে ধরে বললেন। ওনারা তোকে দেখতে আসছে, সালাম দে। হৃদা বিরক্তটুকু সাইডে রেখে সালাম দিল। সালামের জবাব দিয়ে সাফিয়া খাতুন বললেন। মাশাল্লাহ, ভীষণ মিষ্টি দেখতে। এসো মা, আমার পাশে বসো। সাফিয়া খাতুন হাতের ইশারায় হৃদাকে পাশে বসতে বললেন। রহমান সাহেব মুখ ঘুরিয়ে মেয়ের দিকে তাকালেন। সোজা সাপটা হয়ে দাঁড়ানো হৃদার বাবার দিকে অস্থির চাউনিতে তাকালো। রহমান সাহেব বললেন। মেয়েটা মাত্র কলেজ থেকে ফিরল, ও বরং রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণ আমরা গল্প করি। শাহজাহান সিকদার হালকা হেসে বললেন। আপনি ঠিকই বলেছেন ভাই। রিদা, মা যাও, তুমি বরং ফ্রেশ হয়ে এসো, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করি। হৃদা হতভম্ব, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না হৃদা। ওর সামনে বসা প্রতিটি মানুষের প্রয়োজনের চেয়ে বেশি স্বাভাবিক ব্যবহার করছে ও। তাদের এমন আচরণে অস্বস্তি বোধ করছে হৃদা। বিষয়টি মোটেও হাওয়ায় উড়িয়ে দিতে পারছে না ও। হুট করে দেখতে আসার কারণ কি? আর মানে পাত্রপক্ষে দেখতে আসার খবরও তো আগে ভাগে কেউ জানায়নি। আর আগে কখনো এমন তো হয়নি, এই প্রথম তো তাকে দেখতে আসলো। তার বাবা কিভাবে স্বাভাবিক আছেন, তার মধ্যে কোনো হেলদোলই নেই, অথচ এই বাবাই তো তাকে কথা দিয়েছিল মেয়ের বিয়ে তাড়াতাড়ি দিবেন না উনি। পড়াশোনা শেষ করিয়ে নিজের পায়ে দাঁড় করাবেন, তারপরে বিয়ের সাথে চিন্তা মাথায় আনবেন। কথাটির বিপরীত ঘটে গেল ওর সাথে। এখন সেই বাবাই পাত্রপক্ষকে ড্রয়িং রুমে বসিয়ে খাওয়াচ্ছেন। হৃদা মেঝের দিকে তাকিয়ে হাফ ছাড়ল। ধীর পায়ে রুমের দিকে যেতে পা বাড়াতেই সে দেখল একজন সুঠাম দেহের সুদর্শন পুরুষকে। ফর্সা গায়ে সাদা শার্ট ইন করে পরা, গলায় তার কালো রঙের টাই বাঁধা। শাহজাহান শিকদারের থেকে কিছুটা দূরে একা বসে আছে মানুষটা। খানিকটা ঝুঁকে পড়ে টেবিলের থেকে ফ্রুটস নিয়ে খেতে খেতে একবার তাকালো সে হৃদার দিকে। পুরুষ লোকটির চোখে চোখ পড়ল আচমকায়। সহসা গলা শুকিয়ে এলো হৃদার। লোকটার শীতল চাহনি দেখে হৃদার শ্বাসরুদ্ধ হওয়ার অবস্থা হলো যেন। আফসান সিকদার নির্ভীক ভাবনাশীল ভঙ্গিতে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। দুর্বোধ্য দৃষ্টি স্থির করলেও রহমান সাহেবের উপরে। আফসান দৃষ্টি সরিয়ে ফেলতেই হৃদা তথস্থ ভঙ্গিতে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল।
আফসান কথা তুলল। আপনার মেয়েটাকে আমার ভালো লেগেছে। সে শান্ত আর বুদ্ধিমতী। আপনি অনুমতি দিলে আমি আগামী সপ্তাহেই বিয়েটা সেরে ফেলতে চাই। আমি একটুও দেরি করতে চাচ্ছি না। যত দ্রুত করা যায় ততই ভালো হয়। রহমান সাহেব আস্তে করে বললেন। একবার আমার মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। বিয়ের বিষয়ে তাড়াহুড়ো। রহমান সাহেবকে কথা শেষ করতে না দিয়ে আফসান জবাব দিল। কথা বলার জন্য বিয়ের পর অনেক সময় পাবো। এখন বিয়েটা ইম্পর্টেন্ট। আমি বিয়ে করতেছি শুনলে অনেকেই আছে বিয়ে ভাঙতে চাইবে, ঝামেলা সৃষ্টি করবে, তাই দ্রুত বিয়ে করতে যাচ্ছি। রহমান সাহেব সন্দিহান চোখে তাকিয়ে রইলেন। ভ্রু কুঞ্চিত করে বললেন। বিয়ে ভাঙতে চাইবে কে? বিয়ে ভেঙে কার কি লাভ? আফসান গম্ভীর। রহমান সাহেবের প্রশ্নের উত্তর সে দিল না। শাহজাহান সেই তার পাশ থেকে বললেন। ওর কথায় ভুল বুঝবেন না ভাই। আমার পরে ওই তো ভবিষ্যৎ মন্ত্রী হবে, তাই ওর পেছনে শত্রুর অভাব নেই। তাই ছেলেটা আশঙ্কা করছে শত্রুর আক্রমণ হবে, তারা বিয়ে ভাঙবে। ঠিক আছে, আমি শুক্রবারের আগেই বিয়ের ব্যবস্থা করে ফেলবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালোই হয়। আফসান ঠোঁট বাঁকা করে রহস্যময় হাসি দিল। হৃদা হনহনিয়ে রুমে ঢুকলো ওর। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। তারপর বিছানার একপাশে ধপ করে বসলো ও। ভ্রুযুগল কুঁচকে ফেললো ও। নিজের চোখ দুটোকে নিজেই বিশ্বাস করতে পারছে না। একমাত্র নিচে যে লোকটাকে বসে থাকতে দেখলো সে, ওই লোকটা কি সত্যি সত্যি ওখানে বসেছিল, নাকি ওটা ওর হ্যালুসিনেশন? হৃদা তাৎক্ষণিকভাবে ডানে বামে মাথা নাড়ালো। না, ও তো সত্যি ওই লোকটাকেই দেখেছে। আশ্চর্য, অদ্ভুত মানুষ তো। একদিন রাস্তায় দেখা হয়েছিল, সেই সূত্র ধরে লোকটা তার বাড়ি পর্যন্ত চলে এলো, আবার সঙ্গে করে বিয়ের প্রস্তাবও নিয়ে আসছে। রাগ হচ্ছে হৃদার, ভীষণ রকমের রাগ লোকটার উপরে আর নিজের ওপরে। সেই দিন কেন যে ও ধেই ধেই করে সাহায্য নিতে গেল, ওই দিন দেখা না হলে তো লোকটাকে ওভাবে আজ বাসায় আসতো না। উফ! ইতিমধ্যেই দরজায় টোকা পড়ল। হৃদা কাঁধে বাম দিকে ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আটকে উঠল। অসভ্য বদমাশ লোক পিছু পিছু রুম পর্যন্ত চলে আসছে। হৃদার কুচকানো ভ্রুচোড়া দ্বিগুণ কুচকে গেল। ঠোঁটের ঠোঁট চেপে ধরে উঠে দাঁড়ালো ও। বুকের উপরে দু হাত ভাঁজ করা, দরজার সাথে ড্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আফসান। ঠোঁটে তার দুর্লভ হাসির রেখা। হৃদয় চোয়াল শক্ত হলো। কাটকাট গলায় জিজ্ঞাসা করলো ও। আমার রুমে আসার সাহস কে দিয়েছে আপনাকে? রুমে গেলাম কই? আমি এখনো দরজায় দাঁড়িয়ে আছি। তাছাড়া দুদিন পরে রুমটা আমারই হবে, তাই দেখতে আসলাম। হৃদয় শক্ত হলো। আফসান ধূপধাপ পা ফেলে রুমে এলো। অভিজ্ঞ চোখে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা পর্যবেক্ষণ করে নিল। এরপর খাটের উপরে বসে পড়ল। যদিও রুমটা ছোট, তবুও তোমার জন্য কষ্ট করে হলেও আমি মানিয়ে নিব। হৃদা রাগান্বিত গলায় বলল। পাগল হইছেন? আমার রুম আপনার হবে কেন? আফসান ঠোঁট টিপে হাসল, দুষ্টুমি করে বলল। পাগল হয়েছি তোমার প্রেমে। আফসানের কথাগুলো হৃদার শরীর জ্বলছে রাগে, দাঁত কিরমির করছে সে। এই মুহূর্তে তার ইচ্ছা করছে লোকটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে। উফ! শুধু রুম না, বাড়ি থেকে বের করতে পারলে ভালো হতো। আফসান হয়তো বুঝলো তার মনের কথাটা। বসা থেকে উঠে দাঁড়ালো, 2 কদম পা এগিয়ে এলো ওর। মুখোমুখি দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে পড়লো হৃদার দিকে। আফসান হৃদার চোখের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল। ওই দিনের কথা মনে আছে? তুমি বলেছিলে এই জেলার মন্ত্রী টাকাখোর, অকর্মা। টাকা হাতানোর জন্যই সে মন্ত্রী হয়েছে। আরও অনেক অনেক অপবাদ দিয়েছ। মন্ত্রী জেলার উন্নয়ন না করে নিজের পকেট গরম করছে, রাস্তাঘাট ভাঙাচোরা, কোনো উন্নতি করছে না। এখন দেখো, তোমাকে বিয়ে করতে মন্ত্রীর ছেলে স্বয়ং এসেছে। বিয়ের পর দুজনে একসাথে উন্নতি দেখব। আফসান কথাগুলো শেষ করে বড় বড় পা ফেলে রুম থেকে চলে গেল। হৃদা স্তব্ধ, নির্বিক, বাকরুদ্ধ। চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। মন্ত্রীর ছেলে শুকনো ঢোক গিলল হৃদা। হৃৎপিণ্ডটা বিশ্রীভাবে লাফাচ্ছে। হৃদা তখনও দাঁড়িয়ে আছে। সহসা মাথাটা চক্কর দিয়ে উঠল তার। হৃদা বিছানায় বসল। চোখ দুটো বন্ধ হয়ে 2 হাতে মাথাটা চেপে ধরল ও। একেই বলে খাল কেটে কুমির আসছে। না দেখে নিজেই নাচতে নাচতে গিয়ে কুমির থাকা জলে ঝাঁপিয়ে পড়েছে। কোড়ালে পা কাটছিল না বলে নিজেই কোড়ালের নিচে পা রেখে বলেছি, নে ভাই কোড়াল, সারা জীবন তো তুই শুধু গাছ কাটিস, এবার না হয় আমার পাটাই একটু কাট। হৃদা শ্বাস ফেলল। মস্তিষ্ক তাকে এই মুহূর্তে অদৃশ্য এক বিপদ সংকেত দিচ্ছে। বিপদ হবে, তাই সাবধান করছে। হৃদয় চোখ দুটো ছোট ছোট করে চাইল। বুকের মধ্যে তখনও ধকধক করছে। বিড়বিড় করে বলল। আবার কোন বিপদ নাচতেছে মাথার ওপর?
সন্ধ্যা ঘনিয়ে আসে। ব্যালকনির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে হৃদা, চোখ মুখ গম্ভীর, ভ্রুযুগল কুচকানো। একটু পরপর ঠান্ডা শীতল হাওয়া এসে শরীরটাকে কাঁপিয়ে তুলছে ওর। হৃদার দৃষ্টি আকাশের দিক থেকে সরিয়ে বাড়ির সামনে তাকায়। গেটের সামনে দাঁড়িয়ে আছে রহমান সাহেব। উনি আর ওনার বোন মানে হৃদার ফুপু দুজনে মিলে বিদায় দিচ্ছেন শাহজাহান শিকদার ও তার পরিবারকে। ওরা তিনজন গাড়িতে উঠে বসা মাত্র গাড়িটা বাতাসের সঙ্গে তাল মিলিয়ে হুড় হুড় করে চলে গেল। হৃদা তপ্ত শ্বাস ফেলে অন্যদিকে চোখ সরালো। বাড়ি থেকে একটু দূরে একটা বিশাল বড় আম গাছ। সন্ধ্যার আবছা অন্ধকারে ওইখানটায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো সরু করে চাইল। আশফি? হ্যাঁ, আশফি ওখানে। ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? মনে হচ্ছে কোনো পাথরের মূর্তি। আচমকা আশফি মাথা তুলে তাকালো হৃদার বারান্দার দিকে। ধরা পড়েছে এমনভাবে চমকে উঠল হৃদা। আশফি পাথরের মতো দাঁড়িয়ে আছে। রহমান সাহেব বাড়িতে ভেতরে চলে যেতেই আশফি হাতের ইশারায় হৃদাকে নিচে আসতে বলে। হৃদা ডানে বামে মাথা নাড়িয়ে দ্রুত রুমের ভেতরে চলে গেল। বিছানার উপর বসে ভারী নিঃশ্বাস ফেলল ও। হৃদস্পন্দন বাড়তে লাগলো। ধূপকানির আওয়াজ শুনতে পেল হৃদা। কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই আশফি তাকে পেটায়। সেখানে সে যদি জানতে পারে ওকে একজন দেখতে আসছে তাহলে ও কি করবে? ভাবতেই শরীরে কাঁটা ফুটলো যেন ওর। হঠাৎই ক্রিং ক্রিং শব্দে ফোনটা বেজে উঠল। ঘাড় ঘুরিয়ে বিছানার উপরে থেকে ফোনটা নিল ও। ফোনের স্ক্রিনে জল করছে আশফির নাম। হৃদয় শুকনো ঢোক গিলে নেয়। কলটা কেটে ফোনটা আবারও বিছানার উপরে উল্টো করে রাখে। শব্দে ফোনটা আবারও বেজে উঠল। হৃদা জানে সে যতক্ষণ কল রিসিভ করবে না ততক্ষণ আশফি ওকে কল করবে। হৃদা কল রিসিভ করল। আশফি কিছু বলার আগে হৃদা তথস্থ ভঙ্গিতে শুধালো, কি চাই? বারবার কল দিচ্ছ কেন? আশফি চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, অনেক সাহস হয়েছে না? আমার কল কাটার সাহস কে দিয়েছে তোমাকে? 2 মিনিট সময় দিচ্ছি, কথা আছে, জলদি নিচে আসো। পারবো না, আব্বা বাসায় আছেন, দেখলে বকা দিবেন। আশফি শক্ত গলায় ধমক দিয়ে বলল, চুপচাপ নিচে আসো, আমাকে বাধ্য করো না উপরে আসতে। আমি ভয় পাই নাকি তোমার বাপকে? হৃদা কান থেকে ফোন নামিয়ে ভারী নিঃশ্বাসও ফেলল। হাত বাড়িয়ে ওড়নাটা টেনে গলায় পেঁচিয়ে বাড়ির বাইরে এলো। ততক্ষণে আশফি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। হৃদাকে দেখা মাত্রই আশফি শক্ত গলায় বলল, এইমাত্র যে গাড়িটা গেল ওরা কেন এসেছিল? হৃদা বিচলিত হয়, থমথমে গলায় জিজ্ঞাসা করলো, কেন? যেই আসুক তাতে তোমার কি? কথা ঘোরাচ্ছ কেন? সোজা কথার সোজা উত্তর দিতে পারো না? হৃদা আহত চোখে তাকিয়ে আছে। আশফির হঠাৎ করে হলোটা কি? সে কখনো হৃদার সাথে এই টোনে কথা বলেনি। হৃদা মাথা নিচু করে ফেলল। আশফি হালকা আকাশি রঙের শার্ট পরেছে। শরীরের সাথে আটসাটভাবে লেপ্টে রয়েছে শার্টটা। আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস ছাড়ল আশফি। ফোলাদের শার্ট কোণেই পর্যন্ত ভাঁজ করতে করতে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করেছি, কানে কথা যাচ্ছে না? হৃদা থমথমে গলায় বলল, মন্ত্রী শাহজাহান শিকদার আর তার স্ত্রী ও ছেলে এসেছিল। কেন এসেছিল? আমায় দেখতে এসেছিল, বিয়ের পাকা কথা হয়ে গেছে। আশফি শক্ত করে হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। রাগে শরীর কাঁপছে ওর। হুট করেই সে হৃদার হাতটা চেপে ধরে। মৃদু আর্তনাদ করে উঠল হৃদা। আশফি চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলল। তারপর রুদ্ধ কণ্ঠে বলল, তুমি এই বিয়ে করবে না, বাসায় গিয়ে সোজাসুজি না করে দিবে। তুমি শুধু আমার, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। হৃদা চোখ তুলে তাকিয়ে এক পলক দেখে তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। সে জানতো ওর বিয়ের খবর শুনলে আশফি উন্মাদ হয়ে যাবে। হৃদা আশফির হাতটা ছেড়ে দিয়ে দ্রুত যাওয়ার জন্য পা বাড়ালো। আশফি রাগান্বিত গলায় বলল, তোমার ভাগ্যে শুধু আমার নাম লেখা, তোমার সবটা জুড়ে আমি থাকবো, কেবল আমি। আমি ভেতরে যাই। উপর নিচ মাথা নাড়ালো আশফি। হৃদা ধীর পায়ে চলে গেল। আশফি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে চটজলদি কাউকে কল করলো। এরপর মুখটা বিভৎসভাবে কুচকে বিরক্তির সাথে চলে গেল ও। শিকদার বাড়ির চেহারাটা এক ঝটকায় বদলে গেছে। কেউ আন্দাজ করতে পারছে না কি হচ্ছে। সবার মুখের অবস্থা থমথমে। আফসানের বিয়ে ঠিক হয়েছে। খুশির খবর সবার চেহারায় আনন্দ উল্লাস ফুটে উঠেছিল। কিন্তু হঠাৎই আশফির আগমনে সবার আনন্দটুকু গ্লানিতে পরিণত হয়েছে। সাফিয়া খাতুন থমকালেন।
ভয়া কাতরে দৃষ্টিতে আসফির দিকে তাকিয়ে আছেন। ছেলেটার রাগ জেদ সম্পর্কে সাফিয়া জানেন। রাগের বশে কখন কি করে বসে তার তো ঠিক নেই। সোফিয়া নিশ্চুপ। আসফি রেগে আছে কেন? তার এখানে আসার কারণটাই বাকি। মারাত্মক প্রয়োজন না হলে শিকদার বাড়ির আশেপাশে সে আসে না। তবে আজ কি হয়েছে? তথ্য জানার আগ্রহ কিছুতেই দমাতে পারছেন না সোফিয়া। শাহজাহান শিকদার কথা বলছেন না। দুই ছেলের মুখ থেকে কথা শোনার জন্য তাকিয়ে আছেন। হঠাৎই সোফিয়ার কণ্ঠ শুনে তার দিকে তাকান শাহজাহান। সোফিয়া ভারী নিঃশ্বাস ফেলে বললেন, আসফি কেন এসেছে? কি চায় সে? তুমি একবার জিজ্ঞেস করো। ওদের দুই ভাইকে দেখে মনে হচ্ছে একজন আরেকজনের রক্তের পিপাসু হয়ে গেছে। আমি জানি না সোফিয়া ও কেন এসেছে, ওরা কি বিষয়ে কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ কি? সোফিয়া না সূচক মাথা নাড়ালো। তিনি শুনতে পাচ্ছেন না। শাহজাহান শিকদার ঢোক গিলেন। কি চলছে তার দুই ছেলের ভিতরে? ওরা কি নিয়ে কথা বলছে? আশফি ওর বাবা মাকে অবাক করে দিয়ে হঠাৎই আফসানের শার্টের কলার চেপে ধরল। তখনই পরিস্থিতি হঠাৎই স্রোতের বিপরীত দিকে বইতে লাগলো। আশফির আচমকা আক্রমণে অপেক্ষায় ছিল যেন আফসান। রহস্যময় হাসি ফুটে উঠল আফসানের ঠোঁটে। সে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে আছে। আসফির কাছ থেকে শাহজাহান শিকদার ও সোফিয়া ওদের পাশে এসে দাঁড়ায়। ছোট ছেলের হাতে টেনে ধরে বললেন, আসফি, কি বেয়াদবি করছো? রাস্তায় থেকে থেকে ছোট লোকদের মতো কাজ করছো। ও তোমার বড় ভাই, ছাড়ো বলছি। আসফি ছাড়ল না। বাবার কথা কানে তুলল না মোটেও। জোর গলায় বলল, ও আমি ওর জান নিয়ে নেব। ওর সাহস হয় কি করে আমার প্রাণের দিকে হাত বাড়ানোর? আমার জীবনের সব সুখ শান্তি ও নিজের করে নিয়েছে, কিন্তু এইবার আমি আর সেটা হতে দেব না। শাহজাহান শিকদার ভ্রু কুঞ্চিত করে বললেন। ছেলের কথা তার মাথার উপর দিয়ে গেল যেন। কিসের প্রাণ? আসফি ঘটনা তাদের বলল। সব শুনে শাহজাহান শিকদার দোটানায় পড়ে গেলেন। তার দুটো ছেলে একটা মেয়ের জন্য লড়াই করছে। এক ভাই আর এক ভাইয়ের প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। শাহজাহান শিকদার ভারী নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হৃদা আমার, শুধু আমার। ওর দিকে হাত বাড়ালে আপনার বড় ছেলের অস্তিত্ব আমি দুনিয়া থেকে মুছে দিব। বাবা, আমার জন্য আপনি তাকে দেখতে গিয়েছিলেন। আমার বিয়ে তার সঙ্গেই হবে, আর যদি না হয় আপনার সাম্রাজ্য তুলির সাত করে দেওয়া। আসফি তেড়ে এলো। সহসা কয়েক জোড়া চোখে বিস্ময় বিভীত করে দিয়ে আফসান তার পেছনে প্যান্টে গুজে রাখা পিস্তলটা বের করে আনলো। এরপর সেটা আসফির কপালে ঠেকিয়ে বলল, আমার সাথে খেলতে আসলে মৃত্যুকে গলা লাগাতে হবে। আমি যা চাই সেটা যে কোনো উপায়ে নিজের করে নেই। তুই গল্পের হিরো আর আমি ভিলেন। যেখানে আমি ভিলেন সেখানে নায়ক নায়িকাকে পাবে বাবা ও মূর্খতা। আসফির চাহনিতে ক্রোধ। আফসানের কথা শুনে রাগের চোটে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব নয়। আফসান হাসল, কপাল কুঁচকে বলল, ও পিস্তলের সামনে দাঁড়িয়ে এই কথা বলা একদম বেমানান। শাহজাহান শিকদার ধমক দিয়ে ওঠেন। আসফি বাবার দিকে তাকিয়ে কণ্ঠে তেজ বজায় রেখে বললেন, আপনার ছেলেকে সাবধান করে দিন আব্বা। আমার ভালোবাসার দিকে হাত বাড়ালে তাকে পুড়িয়ে ছারখার করে দিব। ও আগুন নিয়ে খেলছে। আফসান মাথা নিচু করে বাঁকা হাসি দিয়ে বলল, যেদিন সে আমার গাড়িতে উঠে বসেছিল সেদিন থেকেই সে আমার হয়ে গেছে। তার সামনে আগুন আছে নাকি পানি সেটা আমার দেখার বিষয় না। ও কোনো জড়বস্তু না যে তুই বললি আর ও তোর হয়ে গেল। হতের দেরি কোথায়? প্রসেস চলছে তো ব্রো। অন্ধকার চারিদিকে। দূরের রাস্তা থেকে মাঝে মাঝে ভেসে আসছে গাড়ির শব্দ। দিঘির পাশে সবুজ ঘাসের উপরে বসে আছে তারা। জ্যোৎস্নার কোমল আলো দিঘির জলে পড়ে ঝিকিমিকি খেলছে। হালকা ঢেউয়ের আলোয় ভেঙে ভেঙে যাচ্ছে। দিঘির জলে চাঁদের নিরন্তর খোলা নির্বাক তাকিয়ে দেখছে আসফি। ঠোঁটে সিগারেটের প্রায় শেষ। পুরোপুরি শেষ হতেই ওটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল আসফি। তারপর নিশানের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, আরেকটা দে। নিশান দম ফেলল। আসফির সন্ধ্যা থেকে এক টানা সিগারেট টানছে। ইতিমধ্যে এক প্যাকেট শেষ করে ফেলেছে ও। এখন আবার চাচ্ছে। আসফিকে এত সিগারেট টানতে 3 বছর আগে একবার দেখেছিল ও। সেদিন 3 প্যাকেট খেয়ে 3 দিন অসুস্থ ছিল। সেদিন ও ওর বাবার বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিল। আজ আবার কি হয়েছে নিশান সেটা জানে না। জ্যোৎস্নার আলোয় আসফির দিকে ভালো করে তাকালো সে। এরপর শক্ত গলায় বলল, আর কোথায় যাব? পুরো প্যাকেট তো শেষ করে ফেলেছিস। আসফি ফুঁসে উঠল। নিশান ফের বলল, আরে ভাই, কি হয়েছে সেটা তো বল।
আশফি কিছু বলল না, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো ও। তার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেছে, কেবল বুক ছিঁড়ে রুদ্ধশ্বাস বেরিয়ে আসছে। নিশান আন্দাজে বলল, তুই আজ তোর বাড়িতে গিয়েছিলি? ওই লোক আমার বাবা না। উনি আমার বাবা হয়ে উঠতেই পারেননি। উনি শুধু আফসান শিকদারের বাবা। আশফির চোখ ছলছল করছে, এই বুঝি চোখের পানি টুপ করে গড়িয়ে পড়ল। নিশান আশফির কাজ শক্ত করে চেপে ধরে বলল, তিনি কেন রেখেছিলেন? আবারও তোকে বকেছে? আশফিন মাথা নেড়ে না বুঝালো, কর্কশ গলায় বলল, আমাকে ডাকেননি, নিজেই গিয়েছিলাম। কেন? তুই ওখানে কেন গিয়েছিলি? জানোয়ারটার মুখোমুখি হতে। জানোয়ার? হ্যাঁ, আফসান শিকদার। ওর তুখর বুদ্ধি আর অভিনয়ের জন্য আমি কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি। ও সব অন্যায় করত আর চালাকি করে সেসব আমার উপর চাপিয়ে দিত। বাবা তার কথায় বিশ্বাস করতেন, আর মা আমার চেয়ে বেশি তার সৎ ছেলেকেই ভালোবাসে। শুধুমাত্র ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। এসব আমি জানি। তুই ওই বাড়িতে গিয়েছিলি কেন সেইটা বল। ওই জানোয়ারটার আমার সব কিছুর উপর নজর। ছোটবেলা থেকে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে সে, আর এখনও সে ওইটাই করছে। কিন্তু এইবার আমি চুপ করব না। আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে, হৃদাকে আমার থেকে ছিনিয়ে নিতে চায়। আমি এটা হতে দেব না, কিছুতেই না। বিস্ময়ে ভ্রু উচকে ফেলল নিশান। হৃদা আর আফসান কিভাবে কি সে কিছুই বুঝতে পারছে না। নিশান বলল, আফসান কিভাবে হৃদার কাছে পৌঁছালো? জানি না। এর মানে আফসান শুরু থেকেই তোর ওপর নজর রাখছে। ওর কোনো লোক তোর পেছনে লেলিয়ে দিয়েছে, আর সেই তোর সব খবর তাকে দেয়। আসফির কপালে তখন ভাঁজ পড়ল। নিশার কথাটা মন্দ বলেনি, এমন তো হতেই পারে। তার উপর নজর রাখছে কে? সে মানুষটাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। হুট করেই নিশান বলল, চোখে পানি কেন তোর? কই না তো। আসফি চোখ আড়াল করে পানিটুকু মুছে নিল। নিশান আসফির কাঁধে চাপ দিয়ে বলল, রিয়েল লাভ জিনিসটা এমনই ভাই। শক্তপোক্ত মানুষও তার কাছে মাথা নত করে। হৃদয়কে হারানোর ভয় ঢুকেছে তোর মনে। আসফি নিশ্চুপ। নিশানের কথা মিথ্যা নয়, হৃদাকে হারানোর ভয় ওকে শেষ করে দিচ্ছে। তুই হৃদার সঙ্গে কথা বল, তারপর ওর বাবার সঙ্গে। আমার মনে হয় হৃদাও তোকে ভালোবাসে। হৃদা যদি তোকে চায় তাহলে একটা আফসান কেন, 10টা আফসানও তোদের আলাদা করতে পারবে না। আশফির চোখ গোল গোল করে তাকালো। নিশান তার প্রকৃত বন্ধু, মাঝে মাঝে এত দারুণ দারুণ আইডিয়া দেয় যা খুব উপকারে আসে। আশফি আচমকা নিশানকে জড়িয়ে ধরল, খুশিতে গদগদ কণ্ঠে বলল, ও আমি এখনই যাচ্ছি। এখন না, আগামীকাল দেখা করবি। চেহারা যে অবস্থা করেছিস, এই অবস্থায় হৃদা তোকে দেখলে নিশ্চয়ই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। আশফি বাড়ি এসেছে রাত 8টায়। সে রুমে ঢুকতেই তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। 30 মিনিট সময় নিয়ে গোসল সেরে তারপরে একটা তোয়ালে কোমরে পেঁচিয়ে বেরিয়ে এলো ও। ভেজা চুলগুলো মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ায় ও। চুলের পানি পিঠ বেয়ে বেয়ে পড়ছে। আশফি ভ্রু কুচকে তাকায় হৃদার বারান্দার দিকে। বারান্দাটা অন্ধকার, রুমের আলো নেভানো। আশফি গম্ভীর শ্বাস ফেলল। হৃদা কোথায়? কি করছে এখন? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? আশফি ঠোঁট কামড়ে ধরল। সে এখন হৃদার খোঁজ নেবে কিভাবে? আশফি দ্রুত পায়ে রুমে ফিরে এলো। আলমারি থেকে একটা শার্ট প্যান্ট বের করে বিছানার উপরে রাখলো। কোমর থেকে তোয়ালে সরাতে যাবে তখনই দেখলো তার বিড়ালটি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আশফি চোখ শক্ত করে বলল, তাকিয়ে আছিস কেন? যা ভাগ। আমার বউয়ের ভবিষ্যতের দিকে নজর দিবি না। হুস হুস। বিড়ালটা তারা খেয়ে সঙ্গে সঙ্গে দরজার সামনে থেকে সরে গেল। মেরুন রঙের টি শার্ট আর একটা প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়ায় সে। চিরুনি চালিয়ে চুলগুলো ঠিকঠাক করে আবারও বারান্দায় এলো। অবশেষে দেখা পেল তার হৃদার। রুমের আলো জ্বলছে, সে আলোয় আলোকিত বারান্দাটা। হৃদা বারান্দায় দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে হৃদার চুলগুলো উঠছে, এক দৃষ্টিতে তাকিয়ে আকাশ দেখছে। আশফি ভারী নিঃশ্বাস ফেল। মনে হলো বুকের উপরে থেকে ভারী কিছু নেমে গেছে। বুকটা হালকা লাগছে এখন। আশফি বিমোহিত কণ্ঠে বলল, আমার হৃদয়ের রানী, আমার ভালোবাসা, আমার প্রাণ। তুমি রাতের আকাশে ঝলমলে তারা। আমি দূর হতে তোমায় দেখি। তুমি আমার, তুমি কেবল আমারই। হৃদা হঠাৎই হৃদা তাকায় আশফির বারান্দার দিকে।
আশফিকে দেখে সে থমকে গেল। আশফি তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। হৃদার সঙ্গে সঙ্গে বারান্দা থেকে রুমে চলে গেল। আশফি হতবাক হয়ে গেল। হৃদার হঠাৎ পরিবর্তন তাকে ভাবিয়ে তুলল। সহসা আশফির নিচে তাকালো। রহমান সাহেব রাত 9টা বাজে কোথা থেকে ফিরছেন যেন। গেটের মুখে বাবাকে দেখেই রুমে ঢুকে গিয়েছে হৃদা। বাঙালি মেয়েরা তাদের বাবাকে বাঘের মতো ভয় পায়। হৃদার পালিয়ে যাওয়ার অর্থ বুঝে মুচকি হাসল ও। কিন্তু রহমান সাহেবকে দেখার পর থেকে আশফির মাথা ব্যথা শুরু হয়ে গেল। সে ধূপধাপ পা চালিয়ে এগিয়ে গেল রান্নাঘরে। ঝটপট কড়া করে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে ফেলল। ওদিকে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে ধীরে ধীরে দুলছেন শাহজাহান শিকদার, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছেন তিনি। তার ঠিক সামনেই মুখ গম্ভীর করে খাটে বসে আছেন তার স্ত্রী সোফিয়া খাতুন। সোফিয়ার মুখখানা মলিন, চোখে বিষণ্ণ, কণ্ঠস্বর ভাঙা ভাঙা। সোফিয়া স্বামীকে নামক মানুষটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিয়ের পর থেকে এই মানুষটার সব কথা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। 28 বছর একসাথে কাটিয়েছেন তারা। সোফিয়ার বুকটা ভারী হয়ে উঠল। তিনি আর চুপ করে থাকতে পারলেন না। 28 বছরে অনেক অন্যায় তিনি সহ্য করেছেন, কিন্তু আর না। সোফিয়া দীর্ঘ অপেক্ষার পর কঠিন স্বরে বললেন, আপনি আমাকে বিয়ের দিন বলেছিলেন আমাকে আপনি বিয়ে করছেন শুধুমাত্র আপনার ছেলের দেখাশোনা করার জন্য, একটা মা লাগবে তাই। আমিও তখন আপনাকে কথা দিয়েছিলাম, যত যাই হয়ে যাক আমি তার মা হয়ে দেখাবো, কখনো তুচ্ছতাচ্ছিল্য করব না। আপনাকে দেওয়া কথা আমি 28 বছর ধরে পালন করছি। আপনার বড় ছেলেকে আমার বুকে আগলে রাখছি, কখনো তার আদর যত্নে ত্রুটি রাখি নাই। তার জন্য নিজের ছেলের দিকে একবারের বেশি 2বার তাকানোর সময় পাইনি। ভুল করেছে আফসান, তবু শাস্তি আমি আশফিকে দিয়েছি, আর সে এটাই শিখেছে। সে তার অন্যায় কাজগুলো আশফির কাঁধে দিয়েছে বারবার। আপনি সবটা জেনে বুঝেও চুপ করে থাকতেন, আমি তখনও কিছুই বলিনি। কিন্তু আজ যখন আপনার বড় ছেলে আপনারই ছোট ছেলের মাথায় পিস্তল ঠেকালো, তখনও আপনি চুপ করে থাকলেন। আপনার বুক কাঁপলো না একটু? শুধু কি আফসানই আপনার ছেলে, আশফি কিছু না? ওর শরীরে আপনার রক্ত বইছে না? আপনি 2 নিয়ত করছেন, একজনকে বসিয়েছেন মাথায়, আরেকজনকে পায়ের কাছেও জায়গা দেননি। আমার ছেলের কি দোষ? সে আমার গর্ভে হয়েছে এটা আমি বলবো তার দোষ, সে আপনার ঘরে জন্ম নিয়েছে। আশফি মিথ্যা বলতে পারে না, মিথ্যা অভিনয় করতে জানে না, দুটো মিথ্যা কথা বলে কারোর মন জয় করতে পারে না। এটা তার দোষ? শাহজাহান শিকদার, আপনি আশফির বাবা হতে পারেননি, আর আপনার দায়বদ্ধতা বুধ হয়ে আমি আমার ছেলের মা হতে পারিনি। হাউ মাউ করে কাঁদলেন সোফিয়া খাতুন। শাহজাহান শিকদার মাথা নিচু করে বসে আছেন। তার স্ত্রীর দেওয়া অপবাদগুলোর একটাও মিথ্যে নয়। সত্যিই তিনি আশফির প্রতি অনেক অন্যায় করেছেন। আফসানের মায়ায় জড়িয়ে তিনি আশফিকে আপন ভাবতেই পারেনি। আফসানকে গুরুত্ব দিয়েছে সে সব সময়। তার কি চাই, কে লাগবে, সব প্রয়োজন খোঁজ খবর রেখেছেন তিনি। মুখ ফুটে কিছু বলা মাত্রই তার সব ইচ্ছা পূরণ করেছেন। কিন্তু ছোট ছেলের প্রতি সব সময় অন্যায় করেছেন। ধমক ছাড়া কথা বলেননি কখনো। এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও আফসান জড়িয়ে আছে। আফসান ছোট থেকেই আশফিকে দেখতে পারতো না। মাঝে মাঝে রেগে গিয়ে বলতো, আমার ভাই লাগবে না, ওকে মেরে ফেলো। আশফির থেকে 4 বছরের বড়। আফসানের যখন 12 বছর বয়স, তখন আশফির 8 বছর চলে। তখন থেকেই আফসান তার উপরে দোষ চাপাতে থাকে। আফসান অন্যায় করেছে আর দোষ চাপিয়ে দিয়েছে আশফির ওপরে। আশফি বড় ভাইকে সমীহ করত, ভয় পেত, তাই তার অন্যায় কাজ সম্পর্কে বাবাকে বলতে সাহস পেত না। আফসানের করা প্রতিটা অন্যায়ের শাস্তি আশফি ভোগ করেছে। তারপর থেকে আশফি তার বাবার মন থেকে ধীরে ধীরে উঠে গিয়েছে। নাকি আফসান চেয়েছিল তার বাবা শুধু তাকেই ভালোবাসুক, সে বাবার ভালোবাসা ভাগ করবে না। শাহজাহান শিকদার আর ভাবতে পারছেন না, মাথা ব্যথা করছে তার। হঠাৎই করে সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। সোফিয়া গম্ভীর গলায় বললেন, আফসান জানতো আশফির রিদাকে পছন্দ করে, ভালোবাসে। সব জেনেও সে আমাদের রহমান সাহেবের বাড়িতে নিয়ে গেছে। রিদাকে বিয়ে করার জেদ করেছে, কারণ একটাই, আশফি রিদাকে পছন্দ করে। আশফিকে কষ্ট দিতে চায় সে। আশফির প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। শাহজাহান শিকদার, আপনি সেলফিশ, ঠিক আপনার বড় ছেলের মতো।
28 বছর এক টানা আপনাদের সেবা করেছি, যত্ন করেছি, আর এই প্রতিদান দিচ্ছেন আপনারা আমাকে? শাহজাহান শিকদার হাঁসফাঁস করছেন, মাথা চক্কর দিয়ে উঠেছে তার। সেই সন্তানকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেছেন, সেই তার বিশ্বাস নিয়ে ছিলিমিলি খেলেছিল। সে তাকে কাঠের পুতুল বানিয়ে রেখেছিল। সূর্য মাথার উপরে স্থির, রোদের তাপ বেশি না, হালকা শীতল হাওয়া বইছে চারিপাশে। এখন দুপুরবেলা, কলেজের পাশেই কফি শপের এক কোণায় আশফি বসে আছে। হালকা নীল রঙের শার্ট পরে আছে সে। শার্টের হাতাটা সুন্দর করে ভাঁজ করে কোণে অবধি গুটিয়ে রেখেছে। বেশ পরিপাটি হয়ে এসেছে ও। সে অপেক্ষা করছে একটা বিশেষ মানুষের। কফি শপে সে ছাড়া অনেকেই এসেছে আড্ডা দিতে। পুরুষের তুলনায় আজ মেয়েরাই বেশি। অদ্ভুত স্বভাবের মেয়েগুলো। তারা আর চোখে আশফিকে দেখছে আর লুকিয়ে লুকিয়ে আবারও মিটমিট করে হাসছে। কি আশ্চর্য, আবার কথাও বলা হচ্ছে ফিসফিস করে। দক্ষিণ দিকে একটা টেবিলে 4 জন মেয়ে বসে আছে। অনেকক্ষণ যাবৎ আশফিকের চোখ দিয়ে গিলছে তারা। তাদের মধ্যে একটা মেয়ে বলল, ছেলেটা দারুণ। উফ, ও যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে তো আমি পাগলই হয়ে যেতাম। মেয়েটার কথা শুনে তার পাশে থাকা তিথি নামের মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলল, এত হ্যান্ডসাম ছেলে তোকে পাত্তা দেবে কেন? তুই তোর নখের যোগ্যও না। তুই একটু বেশি বেশি বলছিস। মায়া, তুই একবার চেষ্টা কর। এখানে তুই সবার চেয়ে বেশি সুন্দরী। ছেলেটা তোকে কিছুতেই মানা করতে পারবে না। তাছাড়া ছেলেটা লম্বা, স্মার্ট, সুদর্শন, আর কি চাই? তোর সাথে দারুণ মানাবে। মায়া কিছুটা লজ্জা পেল। ঘাড় ঘুরিয়ে আবারও একবার আশফিকে দেখলো ও। তারপর নরম গলায় বলল, আচ্ছা, আমি ওর কাছে যাব, কিন্তু তোরা একটা চিরকুটে আবার নম্বর লিখে দে, তাকে দিয়ে আসবো। দিদি চটপট একটা কাগজে মায়ার নাম্বার লিখে দেয়। মায়া চিরকুটটা দুভাজ করে উঠে দাঁড়ায়। সে একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে। দ্রুত জামাটা ঠিক করে। তারপর গলার দিক থেকে কাপড় কাঁধ পর্যন্ত নামিয়ে হাই হিলে ঠুকঠাক শব্দ তুলে এগিয়ে গেল আশফির দিকে। আশফির পাশে গিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে বলল, হাই হ্যান্ডসাম, আমি মায়া, তুমি? আশফির জবাব দিল না। সে গম্ভীর দৃষ্টিতে মায়ার দিকে একবার তাকালো, এরপর আবারও ফোন দেখতে ব্যস্ত হলো। মায়ের লম্বা শ্বাস টেনে কণ্ঠস্বর কোমল করে বলল, আমার দেখা সবচেয়ে সুন্দর পুরুষ তুমি, দিস ইজ ফর ইউ। মায়ের চিরকুটটা টেবিলের ওপর রেখে ওর বন্ধুদের পাশে গিয়ে বসলো। টেবিলের উপরে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলল ও, চিরকুট দিয়েছি, এবার শুধু কল আসার অপেক্ষা। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না, অনেক এক্সাইটেড লাগছে। তিথি মায়ের হাতটা চেপে ধরে বলল, আজকেই কল করবে, ধৈর্য ধর। সবুরে কিন্তু মেওয়া ফলে। মায়া মুচকি হেসে মাথা নাড়ালো। আশফি কাগজটার দিকে একবার তাকায়, এরপর সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে কাগজটা ছুঁড়ে ফেললো নিচে। টেবিলের ওপরে থাকা কফির কাপ থেকে ধোঁয়া উঠছে তখনও। আশফি ওয়েটারকে ডেকে বলল, এক্সকিউজ মি, আমি যখন বলবো তখন একটা কোল্ড কফি আর একটা ব্ল্যাক কফি দিবে। এখন এই কাপটা নিয়ে যাও। ওয়েটার মাথা কাত করে। আশফি বিষণ্ণ চোখে দরজার দিকে তাকিয়ে আছে। তার চোখে কেবল অপেক্ষা। একদিকে ভার্সিটির ক্লাস শেষ হতেই ইভা ছুটে গেল হৃদার কাছে। হৃদা ব্যাগ গোছাচ্ছে। ইভা হৃদার সামনের বেঞ্চে বসে ধীরে ধীরে বলল, হৃদা, একটা কথা বলবো? বল। আসফি খবর পাঠিয়েছে, সে তোর জন্য কফি শপে বসে অপেক্ষা করবে। হৃদা ঝাঁঝালো গলায় বলল, বসে বসে অপেক্ষা করতে কে বলেছে? শুয়ে শুয়ে অপেক্ষা করুক, কারো কোনো সমস্যা নেই। উফ হৃদা, আসফি তোকে ওখানে যেতে বলেছে। আমি যাব না। তুই এমন করছিস কেন? আমরা সবাই জানি আসফি তোকে অসম্ভব ভালোবাসে, তারপরে তুই সব সময় ওকে ইগনোর করিস কেন? ইভা হঠাৎই ইলমার হাতে খোঁচা দিয়ে বলল, তুই চুপ করে আছিস কেন? তুইও কিছু বল। ইলমা দ্রুত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ রে রিদা, ডেফিনেটলি তোর যাওয়া উচিত। প্লিজ চলে যা, তুই না গেলে আসবে আমাদের গলা টিপে ধরবে। তাদের মুখে এক প্রকার চাপা ভয়। হৃদা ঠোঁট টিপে হাসল। ইভা ফের বলল, আসফি বলেছে তোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? আমরা জানি না। ঠিক আছে, যাব। হৃদা এলো। আশফিকে দেখে সে এগিয়ে গিয়ে ওর সামনের চেয়ারটায় বসলো। আশফি মুচকি হাসলো। হাতের ইশারায় ওয়েটারটাকে কফি আনতে বলল। হৃদার ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে ডেকেছো কেন? কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। সময় হলেই বলবো, এখন একটু বসো। ওয়েটার কফি নিয়ে এলো।
এরপর টেবিলের ওপর রেখে সে চলে গেল। হৃদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে উঠে বলল, তুমি কি ওই সব ছেলেদের মতো যারা মেয়েদের ইমপ্রেস করার জন্য ব্ল্যাক কফি খায়? আশফি ভ্রুকুঞ্চিত করে এলো আর বলল। এক পলক হৃদার দিকে তাকালো, এরপর শক্ত গলায় বলল, তুমি ইমপ্রেস হচ্ছ, তাতেই হবে। হৃদা বিশাল বড় ধাক্কা খেয়ে গেল যেন। তার প্রশ্ন তাকেই পেঁচিয়ে দিয়েছে আশফি। বেশ চালাক ছেলেটা। হৃদা আশফির দিকে তাকিয়ে চেয়ার ঠেলে উঠতে নিল। তখন আশফি গম্ভীর গলায় বলল, বসো, কথা আছে। আমার কোনো কথা নেই। আমার আছে। আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে এক পাও কোথাও যেতে পারবে না। আশফির কথাটা কিছুটা দমে গেল হৃদা। সে আর চোখে চারিদিকে লক্ষ্য করলো। আশেপাশের মেয়েগুলো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। হৃদা এবার আশফির দিকে তাকায়। মেয়েগুলোর অদ্ভুত চাহনির কারণ এখন বুঝতে পারে ও। হৃদা কিঞ্চিত রাগী গলায় বলল, তুমি এত সেজে গুজে আসছো কেন? কেন, হিংসে হচ্ছে? হৃদার আগে দাঁত কটমট করত। এই ছেলেটা কোনো প্রশ্নের উত্তর সোজাসাপটা দেয় না। প্রশ্নের জবাবে আরও একটা প্রশ্ন করতে যেন মজা পায়। এই সময় মায়ার বান্ধবী তিথি এলো। হৃদা তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তিথি একবার হৃদা ও আরেকবার আশফিকে দেখে বলল, উনি কে? আপনার সঙ্গে কি করছে? আশফির রাগ হলো। সে জোরে নিঃশ্বাস ফেলল। এই মেয়েগুলোর কি আত্মসম্মান নেই? এদের বুদ্ধি কি হাঁটুতে? সে উচ্চ গলায় বলল, পরিচিত হয়ে নিন, মাই ওয়াইফ মিসেস হৃদা শিকদার। তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। হৃদাও বিস্ময়ের দিকে দৃষ্টিতে আশফিকে দেখল। আশফি বিরক্ত নিয়ে বলল, ক্যান ইউ গো নাও? তিথি মন খারাপ করে মাথা নিচু করে চলে গেল। হৃদার আগে ফোঁস করে উঠল, আমি তোমার ওয়াইফ হুম। হইনি। হবা? কখনো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে যতই ঠিক হোক, বিয়ে তোমার আমার সাথেই হবে। হৃদা রাগ করেছে। আশফি নরম গলায় বলল, আমার বাবা যে বিয়ের প্রস্তাব এনেছে তাতে তুমি রাজি? হৃদা ভ্রু কুচকালো, বিস্মিত গলায় বলল, আপনার বাবা? হ্যাঁ, মন্ত্রী শাহজাহান শিকদার। আমার বাবা যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে আমার বড় ভাই আফসান শিকদার। হৃদা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? কি বলছে আশফি? কিছুই বুঝতে পারছে না সে। আশফি লম্বা শ্বাস টেনে সব কাহিনী খুলে বলল হৃদাকে। আফসান কেন তার বাড়িতে গিয়ে প্রস্তাব নিয়ে গেছে আর তার পেছনের কারণগুলোও বলল। সব শুনে স্তব্ধ হয়ে গেল হৃদা। সে নির্বাক চোখে আশফির দিকে তাকিয়ে আছে। আশফি জিজ্ঞাসা করলো, তোমার সাথে আফসানের প্রথম দেখা কোথায় হয়েছিল? ভার্সিটির গেটের বাহিরে। কিভাবে? ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, প্রায় এক সপ্তাহ আগের কথা। আমি আর আমার বন্ধুরা রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে আফসান ছিলেন। উনি আমাদের বাড়িতে পৌঁছে দিবেন বলেন। আমি প্রথমে রাজি হইনি, কারণ তাকে আমরা কেউই চিনি না। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এসব বলে আমার সাথেই সবাই উঠে যায়। তাদের জোড়াজুড়িতে পরে আমিও রাজি হই। তারপর উনি আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। এরপরে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আর বাবাও রাজি হয়ে যায়। আশফি হৃদার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, তুমি রাজি? হৃদা ভারী নিঃশ্বাস ফেলল, ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। আশফি ফের জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করবে আমাকে? বউ হবা আমার? কথাটুকু বলে হৃদার মুখের দিকে তাকিয়ে রইল আশফি। হৃদা কি চায় সেটা আগে বুঝতে হবে তো। হৃদা বলল, আমার বাবার কথার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আমার বাবা রাজি হলে আমিও রাজি। আশফি রাগী গলায় বলল, তোমার ওই বাপ যদি বলে পানিতে ঝাঁপ দিতে, তুমি দিবে? হৃদা নিশ্চুপ। আশফি রাগ চেপে ধীরে ধীরে বলল, বাসায় যাও, আজই তোমার হিটলার বাপের সাথে কথা বলবো। হৃদা উঠে চুপচাপ চলে গেল। আশফি কফি শপ থেকে বের হওয়ার আগ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু আশফি যখন হেঁটে হেঁটে তার বাইকের সামনে দাঁড়ালো সেই মুহূর্তে গাড়ি থেকে নামে আফসান। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আফসানের সাথে আরও 3জন লোক দাঁড়িয়ে আছে। দেখতে ফরেনারের মতো লাগছে। আশফি জোয়ার শক্ত করলো। চোখে ওর তীব্র রাগ, দাঁত কটমট করে উঠল নিজের অজান্তেই। আফসান তাকে দেখে মৃদু হাসলো। দুহাতে প্যান্টের পকেটে গুজে রেখে এগিয়ে এলো। চোখে চোখ রেখে বলল, ইস, তুই দেখলে আমার খুব মায়া হয়। কেমন সব হারিয়ে পথের ফকির হয়ে গেছিস। তোমার মায়ার ধার ধারি না আমি। রাস্তায় থেকেও তেজ কমেনি দেখছি। আমি তো এমন ছিলাম আর এমনই থাকবো। মাঝখানে তোকে সামান্য দয়া দেখিয়েছি মাত্র। আমি আসবো
তাই এখানে আগেই চলে আসছিস? তুই আবার কবে থেকে এত গুরুত্বপূর্ণ হলি? আমি এখানে তোর জন্য না, আমার বউয়ের জন্য এসেছিলাম, দেখাও করেছি। তোর বউ এখানে থাকে বুঝি? আরে ধুর, মেম্বারের বাড়িতে জায়গার কম পড়ে নাই যে এখানে থাকবে। আমরা এখানে এসেছিলাম বিয়ের আগে একটু ডেট করতে। সব কিছুর পর নিজেদের মধ্যে একটু বন্ডিং তৈরি করার দরকার আছে তো। আফসান রাগান্বিত গলায় বলে উঠল। ভুলে যাস না, ও আমার হবু বউ। হৃদা শুধু আমার বউ সে। ছোট ভাইয়ের বউকে হবু বউ বলতে লজ্জা করে না? মানুষ শুনলে তো ছি ছি করবে। আফসান রাগের মাথায় হুট করে আশফির শার্টের কলার চেপে ধরল। আশফি খুব শান্তভাবে তার হাতটা সরিয়ে ফেলল, তারপর বলল, আমি এখন আর ছোট নই, আমি কি করতে পারি তোর ধারণাও নাই। আর শোন, তোর শরীরে যে রক্ত বইছে আমার শরীরেও সেই একই রক্ত বইছে। রক্ত গরম আমারও হয়, তখন সব একসাথে এলেও সামাল দিতে পারবি না। বলে আশফি বাইক নিয়ে চলে গেল। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে অনেক আগে। ধীরে ধীরে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে কমলা রঙের আভা। পাখিরা উঠছে আকাশের বুকে। এখন বিকেলবেলা, ঘড়িটার সময় 5টা। রহমান সাহেবের ঠিক সামনে বসে আছে আশফি। রহমান সাহেবের সঙ্গে অত্যন্ত জরুরি কথা আছে বলেছে বিধায় আশফিকে বাড়িতে ঢুকতে দিয়েছেন উনি। আশফি মাথা নিচু করে রেখেছে। রহমান সাহেব তার দিকেই তাকিয়ে আছেন। আশফির জরুরি কথা কি শোনার জন্য তিনি অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে চলেছে। প্রায় 10 মিনিট গড়িয়ে গেল, কিন্তু আশফি এখনো পর্যন্ত কিছুই বলেনি। তার এই চুপ থাকা দেখে বিরক্ত হচ্ছেন রহমান সাহেব। কথা বলতে এসে চুপ করে থাকার কোনো মানে হয়? রহমান সাহেব কণ্ঠে গাম্ভীর্য ভাব বজায় রেখে বললেন, আশফি, চুপ করে আছো কেন? কথা বলো। তুমি জানো সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। যা বলতে এসেছো জলদি বলো। আশফি চোখ তুলে ধীর কণ্ঠে বলল, আপনি রাগ করেছেন কেন? আমি আপনাকে মোটেও রাগাতে আসিনি। কি জন্য এসেছো? আমি এখন যে কথা বলবো তার সাথে আমার পুরো জীবন জড়িয়ে আছে। রহমান সাহেব ভ্রু কুঁচকে ফেললেন। ক্ষোভ প্রকাশ করে বললেন উনি, যা বলার বলে তাড়াতাড়ি বিদায় হও। লোকটা বেশ বুদ্ধিমান, ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন আশফিক কি বলতে চায়। আশফিক ঠোঁট কামড়ে হাসল, তারপর শুধালো, এত চড়ছেন কেন মশাই? এমন সময় হৃদা এলো। তার হাতে একটা ট্রে আছে। ট্রেটা টেবিলের উপরে রেখে পাশে দাঁড়িয়ে গেল হৃদা। মেম্বারের বাড়িতে কোনো অতিথি এলে কোনোভাবেই তাকে খালি মুখে যেতে দেওয়া হয় না। সামান্য খাবার হলেও খেতে হয়। এই নিয়মটা মেনে চলেন সুলতানা। আশফিকে দেখে হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে হৃদার। আশফিক কেন এসেছে? হৃদার ভয় হচ্ছে ভীষণ। আশফি উল্টোপাল্টা কথা বলে বাবা ভীষণ রেগে যাবে, রাগে চেঁচামেচি করবেন। হৃদা জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুম জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে গলা খাকারি দিয়ে উঠল আশফি। রহমান সাহেবের চোখে চোখ রেখে সে বলল, হৃদাকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। বিস্ময়ে হাঁ হয়ে গেলেন রহমান সাহেব, কিন্তু সেটা বুঝতে না দিয়ে একটু থেমে তিনি উচ্চ গলায় বললেন, তুমি কি বলছো আশফি? তুমি জানো না হৃদার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি জানি, আর জানি বলেই আজ সরাসরি কথা বলতে এসেছি। আমি হৃদাকে বিয়ে করতে চাই। তোমার চাওয়ার না চাওয়ায় কিছুই আসে যায় না। আমি তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি শান্ত হন, আমার কথাটা অন্তত শুনুন। রহমান সাহেব রাগী গলায় বললেন, তোমার একটা কথাও শুনতে চাই না। যে ছেলেকে তার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছেন সেই ছেলেকে আমি জামাই করব? অসম্ভব। মুহূর্তে রেগে গেল আশফি। রাগে দাঁত কটমট করে শব্দ করছে ও। শুধুমাত্র হৃদার মুখের দিকে তাকিয়ে রাগটা নিয়ন্ত্রণ করছে। রহমান সাহেব শুরু থেকেই জানতেন আশফির বাবা মন্ত্রী শাহজাহান শিকদার। সেই জন্য তিনি এত মাস আশফির সব টুকটাক কথা বেয়াদবি সব সহ্য করেছেন, কিন্তু এখন আর তা সহ্য করতে চাইছেন না। তিনি বুঝে গেছেন আশফি তার বাবার জন্য মূল্যহীন। আফসানি তার বাবার সব, আর সে ছেলের সাথেই বিয়ে হবে হৃদার। সেভাবে বিষয়টা ভেবে দেখলে আশফিকে গণনা করার কোনো প্রয়োজনই নেই ওনার। যাকে তার নিজের পরিবারই ফেলে দিয়েছে তাকে কেন সম্মান করবেন তিনি? আশফিক গম্ভীর সুরে বলল, হৃদা আমার, শুধু আমার। আমি ওকে ভালোবাসি। একমাত্র আল্লাহ ছাড়া ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বের হয়ে যাও। আমার সাথে হৃদার বিয়ে দিবেন না? কখনোই না। আশফি উঠে দাঁড়ালো। সে হৃদার কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই রহমান সাহেব নিচে উঠে দাঁড়ালেন। আশফি হৃদার চোখের দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে থাকতে
ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। প্রয়োজনে আমি ওকে তুলে নিয়ে যাব। কার এত দম যে আমাকে আটকাবে? কথাটা বলে আশফি ঘুরে দাঁড়াতে রহমান সাহেব কষে একটা থাপড় মারলেন আশফির গালে। তার সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেলেন আশফি। রহমান সাহেব হেসে বললেন, আমার মেয়ের থেকে দূরে থাকো তুমি, নইলে এর চেয়ে খারাপ অবস্থা হবে তোমার। আপনি শুধুমাত্র হৃদার বাবা বলে আপনার সব রকম অবজ্ঞা আমি সহ্য করছি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না দয়া করে। বের হয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমাকে আপনার বাড়ি থেকে তো বের করে দিতে পারবেন মেম্বার সাহেব, কিন্তু কিন্তু আপনার মেয়ের মন থেকে কিভাবে বের করবেন? হৃদার মনে একমাত্র আমি রাজত্ব করি, আর কেউ তা করতে পারবে না। মেম্বার সাহেব, কথা দিচ্ছি, প্রয়োজন হলে নোট করে রাখুন, আমি আশফি শিকদার হৃদার একমাত্র স্বামী হব। রহমান সাহেব গর্জে উঠলেন। আশফি তাকে পাত্তা না দিয়ে হৃদয়ের দিকে তাকালো, এরপর নরম গলায় বলল, তুমি শুধু অপেক্ষা করো, আমি আসব। তোমাকে নিজের করে নিয়ে যেতে আমি ঠিক চলে আসব। আমি তোমাকে অন্য কারো হতে দেব না, বিশ্বাস রেখো। আশফি রহমান সাহেবের দিকে তাকিয়ে পরক্ষণে চলে গেল। রহমান সাহেব মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই বেয়াদবটাকে পছন্দ করো? মিথ্যা বলবে না রিদা। হৃদা কোনো জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ও। চোখে জল টলমল করছে। রহমান সাহেবের গলার স্বর উঁচু করে এবার ওই একই প্রশ্ন করলেন। হৃদা ঢোক গিলে বলল, আমি তাকে ভালোবাসি বাবা, কিন্তু আমি তোমাকেও ভালোবাসি। আমি ওকে জানিয়ে দিয়েছি, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই মাথা পেতে নেব। রহমান সাহেব ধমকে সুরে বললেন, ওকে দেখলেই আমার বিপি হাই হয়ে যায়, আর তুমি তাকেই ভালোবাসো। আবার সে কথা নির্লজ্জের মতো আমাকে শোনাচ্ছ। লজ্জা করছে না বলতে? হৃদা কেঁদে ফেলল, কম্পিত গলায় বলল ও, বাবা। ভেবেছিলাম তোমার বিয়ে তোমার পরীক্ষার পরে ফেলবো, কিন্তু সেটা আর হচ্ছে না। যা পরিস্থিতি দেখছি, যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে দিয়ে বিদায় করব। তুমি আজ থেকে বাড়ির বাইরে যাবে না, তোমার বাইরে যাওয়া বন্ধ। বলে রহমান সাহেব হনহনিয়ে বেরিয়ে গেলেন। হৃদয় ফ্লোরে পড়ে হাউ মাউ করে কাঁদছে। তার কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সুলতানা। হৃদয়কে দেখে দ্রুত ছুটে এলেন উনি। হৃদয়ের গালে হাত দিয়ে কয়েকবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? হৃদয় জবাব দিল না। সুলতানা হৃদয়ের চোখের জল মুছে দিয়ে ফের জিজ্ঞাসা করলেন, ভাই কিছু বলেছে, বকেছে? হৃদয় নিঃশব্দে মাথা নাড়ালো। হাউ মাউ করে কাঁদছে ও। অস্ফুট স্বরে কী সব বলছে কিছুই বুঝতে পারছেন না সুলতানা বেগম। রহমান সাহেব বাগানে আসেন। তিনি শার্টের পকেট থেকে ফোন বের করে কল দিলেন আফসানকে। একটু সময় নিয়ে কল রিসিভ করে আফসান সালাম দিল না আফসান, বরং ধীর গলায় বলল, বলুন, কি জন্য কল দিয়েছেন? রহমান সাহেব গলার নামিয়ে সব কথা আফসানকে জানায়। আফসান চোখ কুঁচকে বলল, আর কিছু ঘটেছে? না, কিন্তু আশফি হুমকি দিয়ে গেছে, বলেছে রিদাকে সেই বিয়ে করবে, দরকার হলে তুলে নিয়ে যাবে। আফসান ঠোঁট পাকিয়ে বলল, হতে পারবে না। আমি বলছিলাম কি, বিয়েটা এই সপ্তাহের মধ্যে হলে ভালো হতো, আমিও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতাম। তুমি বললে এই শুক্রবারেই বিয়ের তারিখ ফেলি। আপনি সব ব্যবস্থা করুন, আমি শুক্রবারই বিয়ে করব। বলে আফসান কল কেটে দিল। আফসানের ঠিক পাশেই বসে আছে পিয়াল। সে আফসানের সব কথাই শুনছে এবং পিয়াল আশফির স্বভাবের সাথেও পরিচিত। পিয়াল ধীরে ধীরে আফসানকে বলল, আসফিকে হালকা করে নিস না আফসান, ও ইতিমধ্যেই বিরাট বিরাট কারবার করেছে। সে যখন বলেছে তুলে নিয়ে যাবে, সে কথা রাখবেই। বিয়েতে একটা কাচাল অবশ্যই পাকাবে। এই অবস্থায় আমি কি করব? ওকে আটকাবো কিভাবে? ধীরে এসে আমি তোর ডুবতে চাই না, তুই একটু উপায় বল। আফসান পিয়ালের সাথে পরামর্শ করলো। পিয়াল বলল, বিয়ে না হওয়া পর্যন্ত আসফিকে বন্দি করে রাখ। মানে খুব সহজ। আসফি যেহেতু বাইরে সব সময় থাকে আর ওর কলেজের রাজনীতির সাথেও জড়িয়ে আছে, তুই ওকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দে। জেলে বসে সে কিছুই করতে পারবে না। বিয়ে হওয়ার ঠিক পর মুহূর্তে বের করবি, তাতেই ও হারবে আর তুইও জিতবি। আফসান ভেবে মাথা নাড়ালো। বুদ্ধিটা দারুণ লেগেছে তার। সে এটাই কাজে লাগাবে। 4 দিন পর বুধবার বিকেল 4:30। আশফি আর নিশান রাস্তার পাশে একটা টঙের দোকানে বসে আছে। মন মেজাজ খিটখিটে হয়ে আছে তার। নিশান বলল, কি খেলাটাই খেললো আফসান শিকদার। শুরুতে একটু সন্দেহ হতে দেয়নি, তলে তলে কত কিছু করে ফেলেছে। আমি টেনশনে আছি হৃদাকে নিয়ে। 4 দিন ধরে ওকে একবারও দেখিনি। শালা ওর বাপ আমার লাভ স্টোরিতে ভিলেন হয়ে এন্ট্রি নিয়েছে।
শালা বলে আর কত গালি দিবি মেম্বারকে? যতদিন বিয়ে না করছি। তোর ওই শালা বিয়ের উপলক্ষে ঘর বাড়ি সাজিয়ে ফেলেছে। তুই আমার মাথা গরম করিস না, হাত উঠে যাবে। এমনিতেই অনেক টেনশনে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। রাস্তার পাশে দাঁড়িয়ে 4 জন ছেলে ঝগড়া করছে। তাদের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় আশফি। একটু পরেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একজন আরেকজনকে মারছে। রাস্তার পাশে অন্যান্য লোকজনও দাঁড়িয়ে তা দেখছে। আশফি আর বসে থাকতে পারল না, সে ওদিকে এগিয়ে গেল। ছেলেদের মাঝে ঢুকে সে তাদেরকে থামানোর চেষ্টা করতে লাগলো। এক মুহূর্তে একজন ছেলে আরেকজনের ছেলের মাথায় ইট মেরে তার মাথা ফাটিয়ে দেয়। আশফি হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই মুহূর্তে কয়েকজন পুলিশ এগিয়ে গেল। ঘটনা বিস্তারিত না শুনেই আশফি সহ বাকি 3 জনকে অ্যারেস্ট করে। আহত ছেলেটাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে তাদের নিয়ে থানায় চলে যায়। নিশান ভিড়ের মধ্যে থেকে দেখলো সবটা। ভারী নিঃশ্বাস ফেলল সে। এখন সে কী করবে, কোথায় যাবে, কে সাহায্য করবে তাকে? নিশান দ্রুত ছুটে গেল। দলের 2 জন নেতার সঙ্গে দেখা করলো ও, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। বাস্তবতার অজুহাত দিয়ে চলে গেল সবাই। নিশান ছুটে গেলেও উকিলের কাছে। আশ্চর্য, কোনো উকিলই আশফির কেসটা নিতে চায় না। তারা এক বাক্যে না করে দেয়। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে বেজে গেল 11টা। নিশান বুঝতে পারছে এটা একটা চক্রান্ত। এই চক্রান্ত করেছে আফসান শিকদার। নিশান তখন বাড়ি ফিরে গেল। আশফিকে যে করেই হোক বের করতেই হবে তার। যা করার কালকের মধ্যেই করবে। নিশান সারাদিন ধরে এদিক ওদিক ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছে। সে সন্ধ্যার দিকে থানায় যায়, আশফির সাথে দেখাও করে। আশফি জানে তাকে আটকে রাখার জন্য আফসান এই ষড়যন্ত্র করেছে। আজ হৃদার হলুদের অনুষ্ঠান, আর যে করেই হোক তাকে বের হতেই হবে। কিন্তু বের হওয়ার কোনো উপায় তো দেখছে না ও। উপায়ন্ত না পেয়ে আশফি নিশানকে পরামর্শ দেয় সে যেন তার মাকে বিষয়টা জানায়। এই পরিস্থিতিতে তার মাই তাকে সাহায্য করতে পারবে। সমস্যা হলো নিশানের কাছে আশফির মায়ের কোনো ফোন নাম্বার নেই। আশফি জানালো তার বেডরুমে একটা নোটপ্যাড রাখা, ওইটাই মায়ের নাম্বার লেখা আছে। নিশান থানা থেকে বেরিয়ে সোজা আশফির বাসার দিকে রওনা দেয়। নিশানের কাছে বাসার একটা এক্সট্রা চাবি ছিল, তাই তার ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না। নিশান দরজার লক খোলে, ঘুরে মেম্বারের বাড়ির দিকে তাকায়। দেখল সেখানে চলছে ধুমধাম আয়োজন। নিশান চোখ সরিয়ে দ্রুত ঘরে প্রবেশ করে, খুঁজে খুঁজে নোটপ্যাডটাও বের করে। তারপর সঙ্গে সঙ্গে ফোন করে সোফিয়া খাতুনের নাম্বারে। সোফিয়া খাতুন ফোন ধরেন। নিশানের পরিচয় শুনে তিনি চিনতে পারেন। উদ্বিগ্ন হয়ে ছেলের সম্পর্কে জানতে চাইলেন। নিশান একটু থেমে আশফির কথা জানায়। ছেলে জেলে শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। তখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। শিকদার বাড়িতে এখন কেউই নেই, সবাই গেছে রহমান সাহেবের বাড়িতে। সোফিয়া খাতুনের মনে পড়ল বাড়িতে আফসান আছে, তিনি ওর কাছে সাহায্য চাইতেই পারে। সোফিয়া নিজ ঘর থেকে বেরিয়ে আফসানের ঘরের দিকে ছুটে গেল। আফসানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন সোফিয়া খাতুন। ঘরের ভেতর থেকে 3 জন পুরুষ মানুষের কণ্ঠ ভেসে আসছে। তিনি শুনতে পেলেন তারা ব্যাচেলার পার্টি করছে। আফসান মদ খেয়েছে, পিয়াল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারা প্ল্যান করে আশফিকে জেলে ঢুকিয়েছে কথাটি আরও 2 জনকে জানাচ্ছে। সোফিয়ার ভেতরটা কেমন যেন নিঃশব্দ হয়ে এসেছে। তিনি 2 পা পিছিয়ে গেলেন। নিজে হাতে পেলে পুষে একটা কালসাপকে বড় করেছেন তিনি। সোফিয়া ঘরে ফিরে এলেন। তার মাথা ভনভন করে ঘুরছে। তার একমাত্র ছেলে জেলে, বুক ফেটে যাচ্ছে ওনার। চিৎকার করে কাঁদতে চাচ্ছেন। সোফিয়া খাতুন 2 হাতে মুখ লুকিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যা শাস্তি আপনি আমার ছেলেকে দিচ্ছেন? আমার ছেলেটাকে আর কষ্ট দিবেন না, ওর সব কষ্ট আমাকে দিন। আমি মা হয়ে তার জন্য কিছুই করতে পারিনি, আপনি আমাকে শাস্তি দিন। রাত 11টার দিকে রুমে এলেন শাহজাহান শিকদার। সোফিয়া খাতুন তাকে সবটা খুলে বললেন। সোফিয়া খাতুন কাঁদতে কাঁদতে শাহজাহান শিকদারের পায়ে পড়ে যান। শাহজাহান শিকদার গভীর শ্বাস ছাড়লেন, এরপর কপাল কুঁচকে বললেন, এই কাজ আফসান করেছে। তুমি নিজের কানে ওদের কথা শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। আপনি আমার ছেলেকে মুক্ত করুন, ওকে জেল থেকে বের করুন। আমি মা হয়ে আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমার ছেলেকে জেল থেকে বের করুন। আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। শাহজাহান শিকদার নিঃশব্দে মাথা নত করে ফেললেন। ছেলে দুটো অনেক বড় হয়েছে, বাপের কোনো কথাই শোনে না। কাকে কি বলবেন? 2টো কথা শোনার মতো মন মানসিকতা তাদের নেই। পারলে 2টো কথা শুনিয়ে দেয় তারা। শাহজাহান শিকদার হাত মুষ্টিবদ্ধ করে বললেন, আমি বিষয়টা দেখব। তুমি এই ব্যাপারটা সবার কাছে গোপন রাখবে, কাউকে কিছু বলবে না, আর আফসান যেন কোনোভাবে জানতে না পারে।
আমি কাউকেই বলবো না। আমি আশফিকে বের করে আনবো, তুমি দুশ্চিন্তা করো না। এখন হাত মুখ ধুয়ে নাও, কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছো। আপনি আমাকে কথা দিন, আমার ছেলেকে জেল থেকে বের করবেন। কথা দিলাম। আজ হৃদার বিয়ে। রহমান সাহেবের বাড়িটা সেজে উঠেছে নতুন রূপে। বিভিন্ন রঙের কাপড় দিয়ে স্টেজ ও প্যান্ডেল সাজানো হয়েছে। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। বাচ্চারা ছোটাছুটি করছে উঠোন জুড়ে। চারিদিকে মানুষ গিজগিজ করছে। অতিথিরা ইতিমধ্যেই সবাই চলে এসেছে। রহমান সাহেবের উদ্বিগ্ন চোখেই গেটের দিকে তাকাচ্ছেন বারবার। ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে, অথচ বরযাত্রী আসার কোনো খবরই নেই। রহমান সাহেব ব্যস্ত হয়ে কয়েকবার কল করলেন আফসানকে, কিন্তু আশ্চর্যজনকভাবে আফসান কল রিসিভ করেনি। 1 ঘন্টা আগে সে বলেছিল কিছুক্ষণ মধ্যেই বরযাত্রী নিয়ে সে রওনা দিবে। শিকদার বাড়ি থেকে তার বাড়ি আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। তাহলে এখনও আসছে না কেন? রাস্তায় কোনো বিপদ হয়নি তো? রহমান সাহেব একটা চেয়ার টেনে বসলেন। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন তিনি। বেশ অনেকক্ষণ ধরেই বাম চোখটা লাফাচ্ছে। মনের মধ্যে কু ডাকছে তখন থেকেই। রহমান সাহেব মনে মনে আশঙ্কা করছিলেন তার মেয়ের বিয়েতে অশুভ কিছু একটা তো হবেই হবে। বুকের ভেতরে ধরফর করছে তার। হৃদার বিয়েটা ভালোই মিটে গেলেই তিনি চিন্তামুক্ত। এখন পর্যন্ত কাজী সাহেবও আসেননি। এই দিক থেকে একটু আরামেই আছেন রহমান সাহেব। একবার কাজী এসে গেলে অতিথিদের কৌতূহল চোখ তার উপরে এসে পড়বে। সবাই জানতে চাইবে এখনও পর আসেনি কেন। রহমান সাহেব মাথা নিচু করে ফোঁস করে ভারী নিঃশ্বাস ফেললেন। তারপর ফোনটার দিকে তাকালেন করুণ চোখে। কি মনে করে হঠাৎই কল দিলেন শাহজাহান শিকদারকে। ভাগ্য ভালো তিনি কল রিসিভ করেন। তারপর ওনার কাছেই জানতে পারেন আফসানের শরীর খারাপ করেছে। হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার আসছেন বাড়িতে, ওর জ্ঞান ফিরছে। একটু পরেই তারা রওনা দিবেন। এইবার যেন মনটা শান্ত হলো। নিজের মধ্যেই আত্মতৃপ্তির ঢেকুর তুললেন রহমান সাহেব। তিনি শুধুই চিন্তা করছিলেন। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। মেহমানদের সাথে কথা বলতে এগিয়ে গেলেন। রহমান সাহেবের বাড়ির নিরাপত্তা আরও দৃঢ় করেছেন। বাড়ির সামনের ফটকের কড়া পাহারা বসিয়েছেন। 5 জন পুলিশ কনস্টেবলও টহল দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলে বা সন্দেহজনক কিছু চোখে পড়লেই জেরা করবে তারা। বিয়ের আমন্ত্রিত অতিথি ছাড়া একটা কাক পক্ষীও গেট দিয়ে ঢুকতে পারবে না। রহমান সাহেব একা হাতে সব কিছু সামলাচ্ছেন। ক্লান্ত হলেও কাউকে বুঝতে দিচ্ছেন না উনি। একজন পুরনো বন্ধুর সাথে কথা বলতে প্যান্ডেলের দিকে এগিয়ে গেলেন তিনি। হৃদা নতজানু হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। মুখটা খুবই ম্লান, চোখ দুটো টলমল করছে ওর। বুক ভারী হয়ে আসছে। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। হৃদা ঠোঁট উল্টিয়ে ফেলল। গায়ে জড়ানো লেহেঙ্গাটা দেখে আরও মন খারাপ হচ্ছে ওর। এতক্ষণ তার রুমে তুমুল হইচই ছিল। মন খারাপের মাঝে সবার চিল্লামিল্লি শুনতে ভালো লাগছিল না বলে সবাইকে রুম থেকে বের করে দেয় হৃদা। তারপর দরজা ভেতর থেকে বন্ধ করে মন খারাপ করে বসে আছে ও। আশফির খোঁজ পেয়েছে হৃদা, সে জেলে আছে। এটা জানার পর থেকে সব কিছুর জন্য সে নিজেকেই দোষী ভাবছে। তার জন্যই তো ছেলেটা আজ জেলে পড়ে আছে। বধূবেশে বসে আছে হৃদার চোখের কোণে। বধূবেশে বসে থাকা হৃদা চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। সহসা ধ্বনিত হলো একটি কণ্ঠ। এই মেয়ে কাঁদছো কেন? জানো না আমার সুন্দরীর চোখের জল বড্ড বেমানান? হৃদা চমকে উঠল। ঝটপট মাথা ধরে আশেপাশে তাকালো। জানলার উপরে পা ঝুলিয়ে বসে আছে আশফি। বেয়াদবটাকে দেখতেই বুকের ভেতরে ছ্যাঁত করে উঠল হৃদার। প্রথমে কয়েক সেকেন্ড হতবুদ্ধির মতো তাকিয়ে রইল ও। তারপর হঠাৎই আশফিকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে ছুটে এলো হৃদা। আশফিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সে। তারপর হাউ মাউ করে কাঁদতে মেলে ধরল অভিযোগের খাতা। আশফি আদুরের স্পর্শে হৃদার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর দুষ্টুমি করে বলল, আরে ম্যাডাম কেঁদো না, মেকআপ উঠে যাচ্ছে। হৃদার রাগ হলো ভীষণ। সে পরপর কয়েকটা কিল ঘুষি মারল আশফির বুকে। আশফির বুকে হাত রেখে ব্যথা পেয়েছে ভান করে 2 পা পিছিয়ে গেল। তারপর হাসি মুখে বলল, সত্য কথা বললে বুঝি মার খেতে হয়? হৃদা চোয়াল শক্ত করে রাগী গলায় বলল, শয়তান, জানিস আমি কত ভয় পেয়েছিলাম, কত চিন্তা হচ্ছিল তোর জন্য, আর তুই আমার সাথে ঠাট্টা করছিস। আমার কিছু হয়নি, দেখো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আশেপাশে এত পাহারা থাকা সত্ত্বেও তুমি বাড়িতে ঢুকলে কিভাবে? আশফি হাসল। এরপর একটু ভাব নিয়ে সে বলল, তোমার হিটলার বাপে কি ভাবছে? এসব করে আমাকে থামাতে পারবে? পারবে না। সে সামনের দিকে পাহারাদার বসিয়েছে আর আমি এসেছি পেছন দিক থেকে।
আশফি কথাটা বলতে বলতে এগিয়ে এলো হৃদার কাছে, তারপর আলতো হাতে ওর গাল স্পর্শ করে নরম সুরে বলল, তোমাকে বলেছিলাম না তুমি বউ হলে হবা শুধু এই আশফির, আর কারো না। কি ভেবেছে সে আমাকে জেলে ঢুকিয়ে তোমাকে নিজের করে পাবে? অসম্ভব, আমি বেঁচে থাকতে সেটা হবে না। আশফি হৃদার হাত ধরে বলল, কেউ চলে আসার আগে আমাদের পালাতে হবে, চলো। কোথায় যাব? আব্বা কষ্ট পাবে না? হৃদা 2 পা পিছিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে কেন পালাবে? সে তো কোনো অন্যায় করেনি। হৃদা কিছুতেই পালাবে না। সে কখনোই তার বাবার ইচ্ছার বিরুদ্ধে যাবে না। আশফি তাকে বারবার বোঝাতে লাগলো, কেউ জেনে ফেলার আগেই তাদের এইখান থেকে বের হতে হবে। কিন্তু হৃদা তার জায়গায় অনড়। সে তার বাবার খুশির জন্য সব করতে পারে, যেখানে বিয়ে খুব সামান্য জিনিস। নিজে যতই কষ্ট হোক তবুও হাসতে হাসতে বিয়ে করে নেবে। আশফি শক্ত হাতে হৃদার হাত টান দিয়ে বলল, এখন যদি তুমি না যাও তাহলে সারা জীবন কষ্ট পাবে। আফসান তোমার জন্য সঠিক মানুষ নয়। ও এসব করছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। হৃদার ঠোঁট কাঁপছে। সে বলল, আমি বাবাকে খুব ভালোবাসি। আমি চাই না আমার জন্য বাবা কষ্ট পাক। আমি যদি এখন পালিয়ে যাই তাহলে বাবা কষ্ট পাবেন, তার সাথে ওনার সম্মানও নষ্ট হবে। আশফি হৃদার হাত শক্ত করে ধরল। এরপর চোখ দুটো ছোট ছোট করে বলল, ও বিয়ে তো তোমার আমার সাথেই হবে, এজন্য আমার যা করা লাগে আমি তাই করব। হৃদা ভ্রু কুঞ্চিত করলো। তাকে কিছু বলতে দিল না আশফি। ডান হাত দিয়ে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে সহসা হৃদার মুখে চেপে ধরল। পলক ঝাপটিয়ে জ্ঞান হারিয়ে ফেলল হৃদা। মুহূর্তের মধ্যে ঢলে পড়ল আশফির বুকে। আশফির রুমালটা পকেটে গুজে রাখে, তারপর হৃদাকে তুলে নিয়ে জানলা দিয়ে বেরিয়ে এলো। দেয়ালের উপরে সাবধানে হেঁটে গেল। একটু দূরে নিশান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আশফিকে দেখে এসে ছুটে এলো দেওয়ালের কাছে। আশফি হৃদাকে নিয়ে লাফিয়ে নামতে পারবে না, পড়ে গেলে দুজনেই ব্যথা পাবে। নিশান বলল, তুই বস, তারপর হৃদাকে আমার কাছে দে, আমি ওকে ধরছি। আশফি তাই করলো। তারপর হৃদাকে ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয় ও। আশফি নিশানের কাঁধে হাত রেখে বলল, আমাদের না পেয়ে আফসান পাগলা কুত্তা হয়ে যাবে, তখন সে তোকে ধরবে। তুই সাবধানে থাকিস, ওর সামনে পড়িস না। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার বাবার জন্য সে আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু তুই সাবধানে থাকিস, এখন কেউ দেখে ফেলার আগে কোথাও চলে যা। আশফি মাথা ঝাঁকালো, তারপর ছুটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো সে। কয়েক মিনিটের মধ্যেই কালো রঙের গাড়িটা পুরোপুরি অন্ধকারে হারিয়ে গেল। এদিকে বিয়ে বাড়ি, বরযাত্রী এসেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। রহমান সাহেব, তার বোন আর ওর মা মিলে ব্যস্ত হয়ে গেছেন বরযাত্রীদের নিয়ে। বেশ কিছু নিয়মনীতির পর আফসানকে স্টেজে নিয়ে বসানো হয় এবং ভাগ্য কি ভালো, সেই সময় কাজী সাহেবও এসছেন। রহমান সাহেব সব দিক থেকে চিন্তামুক্ত হলেন। আফসান শক্ত হয়ে বসেছে, মাথাটা এখনো চক্কর দিচ্ছে ওর। আফসান চোখ জোড়া বন্ধ করে গভীর চিন্তায় পড়ে গেল। সে ভুলভাল কিছু খেয়েছে কি? তার হঠাৎই মাথা যন্ত্রণা হচ্ছে কেন? কয়েক মুহূর্ত পর বিয়ে পড়ানো শুরু হয়। আফসান কবুল বলার 1 সেকেন্ড আগে হন্ততন্ত হয়ে ছুটে আসছেন সুলতানা। তিনি বাড়ির ভেতরে গিয়েছেন হৃদাকে সঙ্গ দিতে। মেয়েটা অনেকক্ষণ ধরে একা বসে আছে। বার কয়েক কারাঘাত করেও কোনো সারা শব্দ এলো না। দরজার সামনে মহিলাদের ভিড় করেছে, সবার চোখে মুখে চাপা উদ্বিগ্নতা। সুলতানার মুখটা নীল হয়ে গেছে। মেয়েটা কিছু করে ফেলেনি তো? সে বিয়ে রাজি ছিল না, কতবার ফুপু ফুপু করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। তার একই কথা, আব্বা তোমার কথা শুনবে। তুমি বললে আব্বা শুনবেই। তুমি বলো না আব্বাকে বিয়ে না দিতে। আমি বিয়ে করতে চাই না। সুলতানের রাগান্বিত চোখে আত্মীয় স্বজনের দিকে তাকালেন, যারা হৃদার সাথে ওর রুমে ছিল। সুলতানা তাদের উপরে রাগ ঝাড়লেন। কেন তারা হৃদাকে একা রুমে রেখেই বাইরে চলে এসেছিল? হৃদা বের করে দিয়েছে বলাতে আরও ক্ষিপ্ত হলেন তিনি। সুলতানা হৃদার দরজা খুলছে না। বুকের ভিতরে কেমন করে উঠল ওনার। দরজা ভাঙতে হবে। সুলতানা হন্ততন্ত হয়ে ছুটে বাইরে এলেন। স্টেজের সামনে রহমান সাহেবকে দেখে সে আর নিজেকে থামাতে পারলেন না। ছোট থেকেই পেলে পুষে বড় করেছে হৃদাকে। সে আত্মহত্যা করেছে কিনা তিনি শিওর জানেন না, তবে এই শব্দটা ভাবতেই হু হু করে কেঁদে ফেলেন। রহমান সাহেব পড়লেন বিপাকে। বরযাত্রী, অতিথি সবাই তাদের দিকেই তাকিয়ে আছেন। রহমান সাহেব কথা বলে বোনকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তাতে সুলতানের কান্না আরও বাড়ল। পিছু পিছু ছুটে এলেন আরও কয়েকজন। তারা হুট করেই বলে উঠল,
হৃদা দরজা খুলছে না, ও ঘরে আত্মহত্যা করেছে। সহসা স্তব্ধ হয়ে গেল সকলে। এতক্ষণের এত হই হুল্লোড়, হাসি মজা হঠাৎ করেই থেমে গেল। রহমান সাহেব স্তব্ধ হয়ে গেলেন ক্ষণিকের জন্য। সম্বিত ফিরে পেতেই সদর দরজার দিকে ছুট লাগালেন। তার পেছনে পেছনে ছুটে গেল আফসান। দরজা ভাঙা হলো। রুমের সব কিছু ঠিকঠাক আছে, চট করে কেউ ধরতে পারবে না এখানে কেউ ছিল। রহমান সাহেব রুমের সবখানে খুঁজতে লাগলেন, কেউই নেই। রুম বন্ধ থেকে হৃদা গেল কোথায়? সে গায়েব হলোই বা কী করে? আফসান ভ্রু কুঞ্চিত করল। বারান্দায় দাঁড়িয়ে সে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। বোঝা যাচ্ছে অনেক দিনের শ্যাওলাধারা দেওয়ালে হেঁটে গিয়েছে কেউ। ভারী নিঃশ্বাস ফেলল সে। হৃদা পালিয়েছে ভাবতে চোয়াল শক্ত হলো তার। তীরে এসে তরি ডুবে সে কিছুতেই হতে দিবে না। যেভাবেই হোক আজকে সে হৃদাকে বিয়ে করবেই। তাতেই হবে আশফির হার, আর সে জিতে যাবে। এটা হচ্ছে তার প্রতিশোধ। আসফি ও তার মায়ের উপরে তার রাগ আক্রোশ মেটানোর শেষ উপায়। আফসান ছোট থেকেই সোফিয়া খাতুনকে অপছন্দ করে, বরং ঘৃণা করেই বলা যায়। মা মারা যাবার পর বাবা যখন দ্বিতীয় বিবাহ করে তখন থেকেই সে সোফিয়াকে ঘৃণা করতে শুরু করে। সোফিয়া খাতুন আফসানের মায়ের জায়গা নিয়েছে, এতে যেন তার শরীরের রক্ত টকবক করে ফুটে ওঠে। ছোট থেকে শুধু বাবার জন্যই সোফিয়াকে সহ্য করেছে ও। আর যখন আশফি হলো তখন সোফিয়া খাতুন ও বাবার উপরে জমা সব রাগ গিয়ে পড়ল আশফির ওপরে। ছোট থেকে আশফিকে অনেক টর্চার করে আফসান। তার সেই টর্চার এখনও শেষ হয়নি। আফসান ধূপধাপ পা ফেলে রুমে এলো। তার লোকজন পাঠালো চারিদিকে। হৃদয়কে খুঁজে বের করতেই হবে ওর। এমন সময় থানা থেকে ফোন এলো। ওসি ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ওসি বললেন সবটা। আজ বিকেলে আসফিকে ওর বাবা করে নিয়ে গেছে। আফসান রাগে দাঁত কটমট করে চেপে ধরল। মুহূর্তের মধ্যেই হাতের ফোনটা মাটিতে ছুঁড়ে মারল ও। তার বাবা কি চাচ্ছে? আসফি কেন জেল থেকে বের করেছে? আর বের করলে তাকে বলেনি কেন? তিনি কি চাচ্ছেন? প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আফসান। শাহজাহান শিকদার ড্রয়িং রুমেই বসে আছেন। তার সাথে আরও 10 জন বসে তারা কিছু নিয়ে আলোচনা করছেন। আফসান পাগলের মতো এগিয়ে গেল বাবার দিকে। এরপর উচ্চ আওয়াজে জিজ্ঞাসা করলো, আশফিকে তিনি জেল থেকে বের করেছেন কেন? শাহজাহান শিকদার স্বাভাবিক গলায় বললেন, আমার ছেলে বিনা অপরাধে জেলে থাকবে আর আমি বসে থাকবো? আমি বাবা হয়ে চুপ করে থাকতে পারি না আফসান। তোমার হারামি ছেলে জেল থেকে বেরিয়ে আমার বউ নিয়ে ফেলেছে। একবার ওকে হাতে পাই জানে মেরে ফেলবো। শাহজাহান শিকদার উঠে দাঁড়ালেন। তীব্র ক্ষোভে কষিয়ে একটা চড় মারলেন আফসানের গালে। তবদা খেয়ে গেল আফসান। সে কিছু বলার আগে শাহজাহান শিকদার বললেন, তোমার জন্য আমি কি করিনি বলো তো? তার বিপরীতে তুমি কি করেছো? ছোট থেকে আমাকে ব্যবহার করেছো। তুমি তোমার মায়ের মতো হওনি, কার মতো হয়েছো আফসান? তোমার মধ্যে মন বিবেক বলতে কিছু আছে নাকি? ভাই হয়ে ভাইকে মারা প্ল্যান করেছো কিভাবে? শাহজাহান শিকদার আফসানকে চেপে ধরলেন। তিনি যাদের সাথে এতক্ষণ বসে আড্ডা দিচ্ছিলেন তারা সবাই পুলিশ ও মেন্টাল হাসপাতালের ডাক্তার। সবাই মিলে আফসানকে ডাক্তারের কাছে তুলে দিল। শাহজাহান শিকদার দৃঢ় গলায় বললেন, ছোট থেকে একা একা থাকতে থাকতে ওর মানসিক সমস্যা হয়ে গেছে। ওকে নিয়ে যান, সুস্থ করার জন্য যত টাকা লাগে সব দেব। আফসান বাবার এইরূপ আচরণ কল্পনাও করেনি। তাকে অবাক করে দিয়ে দুজন লোক তাকে ধোলয়ে নিয়ে যাওয়ার জন্য। আফসান শক্তি দিয়ে তাদের হাতে সরিয়ে দিচ্ছে। সহসা আরও 4 জন এলো। তারপর আফসানের হাতে শক্ত করে ধরল। আফসানকে কাবু করে তারা ওকে হাঁটু ভাঁজ করে বসিয়ে দিল ফ্লোরে। আফসানের চোখে ভয়ঙ্কর লাল হয়ে আছে। এতক্ষণ খুঁজছে হৃদাকে পায়নি। সে কোথায় আর কিভাবে গেছে এখনও জানা যায়নি। তার উপরে এই অবস্থায় পড়ে গেল ও। আফসান গর্জনে করে উঠল সে। কিছুতেই আশফিকে জিততে দিবে না ও। প্রতিবারের মতো এবার আর সে জিতবে না। আফসান লাফিয়ে উঠল। 4 জনের শক্তিতেও যেন তাকে ধরে রাখতে পারছে না। ডক্টর ফয়সাল হাসান ও পুলিশ কর্মীদের আব্দুল মামুন দৃঢ় চোখে তাকিয়ে আছেন। আফসানের সাথে পাকলামো দেখে তারা শিওর হলেন ও মানসিকভাবে অসুস্থ। আব্দুল্লাহ মামুন ভ্রু কুঁচকে বললেন, আপনি চাচ্ছেন ওকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেই?
শাহজাহান শিকদার মাথা নাড়ালেন। বড় ছেলে তার বড় আদরের সন্তান, ছোট থেকে তাকে বুকে আগলে রেখেছেন, কিন্তু কখনোই তার মনের অবস্থা জানতে পারেননি। তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়েছে, তিনি ধরতেই পারেননি। সন্তানকে বুঝতে না পারায় ত্রুটি তারও রয়েছে, কিন্তু এখন তার চিকিৎসার প্রয়োজন। সে বাইরে থাকলে মানুষের ক্ষতি করবে। যে ছেলে নিজের বাবাকে মারতে চায় তার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। আফসান উচ্চ কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। আমি পাগল না বাবা। আচ্ছা ওয়েট, আমাকে যেখানে ইচ্ছা বেরিয়ে দাও, তার আগে বিয়ে করতে দাও। আর যদি হৃদয়ের সাথে আমার বিয়ে না হয় তাহলে আসবে, ওকে পেয়ে যাবে। আমি হেরে যাবো বাবা। শাহজাহান শিকদার চোয়াল শক্ত করে বললেন। ওকে আমার সামনে থেকে নিয়ে যান। শাহজাহান শিকদার ভারী নিঃশ্বাস ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। রাগে কষ্টে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সারা জীবন লোকজনের ভালো মন্দ দেখতে দেখতে নিজের ঘরের দিকে নজর দেওয়ার সময়ই পাননি তিনি। স্ত্রী, ছেলের স্কুলের শিক্ষক সবাই কত করে বলেছিল আফসান মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে, কিন্তু তিনি সেসব কানেই নেননি। তার কাছে তো ছেলে নর্মাল থাকতো, আর সুযোগ পেলেই আশফিকে খারাপ বানাতো। মানুষ তার শত্রুর সাথে এমন করে না যা সে ভাই হয়ে করে গেছে। শাহজাহান শিকদারের বুকে ব্যথা করছে। তিনি সিঁড়ির ওপরে বসে গেলেন, মাথায় হাত দিয়ে। শাহজাহান শিকদার ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। তিনি কখনো কল্পনাও করেননি এমন দিনও তাকে দেখতে হবে। সোফিয়া খাতুন 2 সিঁড়িতে নামলেন। শাহজাহান শিকদারের পাশে বসে তার পিঠে হাত বোলাতে লাগলেন। তিনি মুখে একটা কথাও বললেন না, চুপচাপ বসে রইলেন স্বামীর পাশে। হৃদয়ের এখনো খোঁজ পাওয়া যায়নি। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছেও তার সন্ধান পাওয়া যায়নি। মেয়ে তার কোথায় গেছে ভেবে ভেবে পাগল প্রায় রহমান। সুলতানা সেই তখন থেকেই হাউমা করে কাঁদছেন। পুলিশ ইন্সপেক্টর রহমান সাহেবের সামনে বসে আছেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। মেয়ের চিন্তায় চিন্তায় এক ঢোক পানিও খাননি তিনি। ইন্সপেক্টর জালালউদ্দিন বেশ কয়েকটাগুলো কথা বলে তিনি এবার চলে গেলেন, কিন্তু রহমান সাহেব স্থির হয়ে বসতে পারছেন না। তিনি পায়চারি করছেন। বিয়েতে আসা অতিথিরা অনেক ধরনের বাজে কথা তাকে শুনিয়ে গেছে, আর বরযাত্রীও ফিরে যাওয়ার সময় অনেক কথা বলেছে। মেয়ের চরিত্রে দাগ লাগিয়েছে অনেক। আফসান সে যে হঠাৎই চলে গেল, তারপর আর কোনো খবর নেই। রহমান সাহেব পাগল প্রায়। এমন সময় হঠাৎ করেই তার ফোনের রিংটোন বেজে উঠল। ফোন ধরলেন তিনি। আননোন নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে হঠাৎই ধ্বনিত হলো একটি কণ্ঠ। লম্বা করে সালাম দিয়ে সে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। অভিনন্দন, আপনি তো শ্বশুর হইয়া গেছেন, মিষ্টি খাওয়াবেন না? কণ্ঠস্বরের মালিককে চিনতে বিড়ম্বনা হলো না রহমান সাহেবের। তিনি চোর শক্ত করলেন, ক্ষিপ্ত হয়ে উচ্চস্বরে বললেন, আশফি, তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, তোকে আমি খুন করব। এইসব অশুভ কথা মুখেও আনিয়েন না শ্বশুর আব্বা। আমার কিছু হলে যে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। বলে আশফি ঠোঁট কামড়ে হাসল। এরপর বলল, শ্বশুর আব্বা, আপনি আমাদের যতই খুঁজে পাবেন না, তাই দুশ্চিন্তা না করে রিল্যাক্স করুন। আমরা 2-1 বছরের আগে ফিরবো না। আপনার জন্য নাতিপুতি নিয়ে তবেই ফিরবো। আমার মেয়ে কোথায় আসবি? আমার বুকে আব্বা। শুয়োরের বাচ্চা, আমি তোর জিভ কেটে ফেলবো। শ্বশুর আব্বা, গালি দিয়েন না। গালি কিন্তু আমি আপনার থাইক্কা কম জানি না। এখন শুনেন, আমার বাপ আপনার বেয়াই, এখন তাকে গালাগালি দেওয়া কি আপনার উচিত? যাই হোক, শুনেন, বেশি উত্তেজিত হবেন না। আপনার মাইয়ারে আমি সুখেই রাখবো। দোয়া কইরেন শ্বশুর আব্বা, তাড়াতাড়ি যেন বংশ বিস্তার করতে পারি। আমগো লাইগা দোয়া কইরেন। রাখি। আমি রিদার সাথে কথা বলবো, ওকে ফোন দে। রহমান সাহেব চিৎকার করে বললেন, কিন্তু ততক্ষণে কেটে দিল আশফি। ফোনের সিম ভেঙে রাস্তায় ফেলে দিল ও। তারপর হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে গাড়ি দেখতে পেল ও। হৃদা গাড়ি থেকে বেরিয়ে এলো। উদাস চোখে চারপাশে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখছে সে। বিশাল বড় মাঠ, তারপরেই ঘন জঙ্গল। হৃদা মাটির দিকে তাকালো। তার ঠিক সামনেই ছোট ছোট ফুলে ভরা গাছ। বেশ ভালো মিষ্টি ঘ্রাণ আসছে তা থেকে। হৃদা মাটিতে বসলো। ঘুম থেকে ওঠার পর আশেপাশে আশফিকে না দেখে মোটেও ঘাবড়ে গেল না ও। বসে বসে আশফির অপেক্ষা করতে লাগলো। হৃদা আকাশের দিকে তাকায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলল ও। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আশফি এখনও ফিরছে না। দূর দূরান্ত থেকে অদ্ভুত সব পশু পাখির ডাক ভেসে আসছে। হৃদা ঢোক খুলল। এদিকে ওদিকে তাকিয়ে দেখলো যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ। কোনো ঘর বাড়ি নেই। কোথায় আছে সে? এখন কি করবে সে? আশফি কোথায়? হৃদা একরাশ অভিমান নিয়ে আকাশের দিকে তাকায়। তারপর মৃদু স্বরে বলল, আমি এমনভাবে ওর অপেক্ষা করছি যেন আমার সব অপেক্ষা ওর জন্যই।
হৃদা গাড়িতে ঘুমিয়েছিল। সেই সুযোগে আশফি শহরে যায় হৃদার বাবাকে বিয়ের খবর জানাতে, কিন্তু সে ভাবেনি এর মধ্যে হৃদার ঘুম ভেঙে যাবে। আশফি প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সে এমনভাবে হেঁটে এসছে যে তার পায়ের শব্দও হয়নি। আশফির মৃদু হাসলো সম্ভবত। হৃদার উদ্দেশ্যে সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো? হৃদা চমকে উঠল। তাৎক্ষণিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ও। আশফি হাসি মুখে তার পাশে এসে বসল, গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কখন উঠেছ? প্রায় অনেকক্ষণ। আমার কাছে ঘড়ি নেই, তাই সময় বলতে পারবো না। আশফি আলতো হাতে হৃদার গাল স্পর্শ করে নরম গলায় বলে উঠল, সরি তোমাকে এই নির্জন জায়গায় একা রেখে যাওয়ার জন্য। তোমার বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম। হৃদা লাফিয়ে উঠল যেন তাড়াহুড়ো করে বলল, আব্বার সাথে কথা হয়েছে তোমার? হয়েছে। কি বলেছেন তিনি? আমরা বিয়ে করেছি শুনে বলেছেন তিনি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চান। হৃদা খানিকটা লজ্জা পেল বোধ হয়। সে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রাখল, ক্ষীণ কণ্ঠে বলল, সত্যি আব্বা এই কথা বলেছেন? নয়তো কি আমি মিথ্যা বলছি? না, তুমি মিথ্যে বলবে কেন? তা এখন আমরা কোথায় যাব? আসফি গভীর চোখে তাকিয়ে আছে। সহসা সে ঘাসের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর হৃদার এক হাত ধরে টেনে বুকে ফেলল ও। হৃদা হতভম্ব হয়ে গেল। আসফি তার মাথায় হাত বুলিয়ে দেয়, আকাশের দিকে তাকিয়ে বলল, এখন আমরা এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। সেটা কোথায়? জানি না, সময় বলে দেবে। হৃদা আর কিছু বলল না, চোখের দৃষ্টি স্থির রেখে আসফি আবারও বলল, আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিন জানতাম না আমি তোমার প্রেমে পড়ব, আর এমনভাবে পড়ব যে কোনো কুল পাবো না ওঠার জন্য। আমি তোমাকে ভালোবাসি এটা সেদিন বুঝতে পারি যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়। যখন বুঝতে পারলাম তারপর থেকে তোমার পিছু ঘুরতে শুরু করি, বুকের ভেতর তোমাকে নিয়ে সংসার সাজাই। আমার অনেক ইচ্ছা করতো আমি সকাল সকাল ঘুমিয়ে থাকবো আর তুমি এসে আমার চুলে হাত বুলিয়ে ঘুম ভাঙাবে। আমি প্রায় এই স্বপ্নটা দেখতাম, কিন্তু ঘুম ভাঙলে তোমাকে পেতাম না। আমি তোমাকে কারো পাশে সহ্য করতে পারতাম না। কোনো ছেলে তোমার সাথে কথা বলছে এটা দেখলে আমার রাগ হতো, তখন ইচ্ছে করতো সবাইকে জ্বালিয়ে মারি। আসফি থামলো, হালকা হাসলো ও। হৃদা ঠোঁট কামড়ে ধরে। সে কি বলবে ভেবে না পেয়েই তাকিয়ে রইল। চোখের কোণে জল এখনো টলমল করছে ইতিমধ্যে। আসফি তাকে ভালোবাসে সে জানতো, কিন্তু ওর ভালোবাসার গভীরতা আজ টের পেল ও। আসফির কথাগুলো বুকের ভেতরে দহন হয়ে লাগলো। বেশ কিছুক্ষণ নীরব থাকলো আসফি। তারপর হঠাৎ করেই তার কণ্ঠ শুনে কেঁপে উঠল হৃদা। আসফির সোজাসাপটা গলায় বলল, আমার সকল অপূর্ণতার মাঝে তুমি এক পূর্ণতা। তুমি আমায় কখনো ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না। হৃদা কান্না চেপে চোখে চোখ রেখে বলল, আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার এই হাত আর তোমার সঙ্গ কোনোটাই ছাড়বো না। আসফি হেসে ফেলল। কাঁপা কাঁপা হাতে গাল স্পর্শ করলো হৃদার। খুশিতে টকবক করতে লাগলো ও। বহু বছর পর সে আনন্দে ভাসছে। আসফি এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদার দিকে, গভীরভাবে পরক্ষণে শান্ত ও স্নিগ্ধ সুরে বলল, তোমার চোখের গভীরে হারিয়ে যাব, ঠোঁটের উষ্ণতায় ডুবে মরবো। বেয়াদব, আমি তোমার বড় হই না? শুধু বেয়াদব, আমি তো আরেকটা কথা মিস করছি। কি কথা? ঠোঁট কাটা নির্লজ্জ ছেলে। হৃদা হেসে আসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের এই পূর্ণতা চলতে থাকুক অসমাপ্ত কাল পর্যন্ত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।